আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে দেখো আমরা আলোচনা করব আজকে তোমাদের সিভিক্স প্রথম পত্রের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। আচ্ছা, তার আগে একটু জানাও তো সব কিছু ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে, সবাইকে একটু মেনশন করে দিচ্ছি। ওকে ওকে, তাহলে দেখো আমরা আজকে আলোচনা করব তোমাদের পরিণতি এবং সুশাসন প্রথম পত্রের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো এই অধ্যায়টা কি আজকে, তাহলে আমাদের অধ্যায়ের নাম কি, যে সরকার কাঠামো। তাহলে আমাদের অধ্যায় নাম সরকার কাঠামো। হ্যাঁ, একটু লেট হয়ে গেছে, সেটা স্লাইড খুঁজে বের করতে একটু লেট হয়ে গেছে, বুঝছো। স্টুডিওতে যে থাকে সে একটু নাই বাইরে গেছে, এই জন্য একটু স্লাইড বের করতে লেট হয়ে গেছে, এই জন্য কি করব, লেট করছি, এই জন্য দেরি হয়ে গেছে, এই জন্য ক্ষমা প্রার্থী। ওকে, তাহলে দেখো আমরা শুরু করি। তাহলে আমাদের অধ্যায় নাম কি, সরকার কাঠামো। তাহলে দেখো অধ্যায়টা কিন্তু বেশ বড় একটা অধ্যায়, এজন্য আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। তোমাদের এগুলো পড়া আছে, সব কিছু আমরা জানি, শুধু তোমাদের এখান থেকে বেশ কিছু তথ্য তোমাদের জানিয়ে দেওয়া হবে যে আসলে কোন বিষয়গুলো তোমাদের পড়া উচিত। হ্যাঁ, আব্দুল্লাহ আল মামুন, ওয়ালাইকুম আসসালাম। লেট কেন, লেট কেন না, দেরি করছি এই জন্য লেট হয়ে গেছে, বুঝছো। লেট করলে দেরি হবে, এটা স্বাভাবিক। আচ্ছা, এটা আমার সমস্যা না, মানে আমার ফল্ট না, বুঝতে পারছো। অ্যাকচুয়ালি স্টুডিওতে যে থাকে সে একটু বাইরে আজকে, এই জন্য আরেকজন আছে, স্লাইড বের করতে একটু লেট হয়ে গেছে। আমি রাইট টাইমে চলে এসেছি স্টুডিওতে, আর আমি সম্ভবত কখনো দেরি করি না, জাস্ট রাইট টাইমে ক্লাস শুরু করার চেষ্টা করি, পারলে আধা ঘন্টা আগে আমি স্টুডিওতে এসে বসে থাকি। তাহলে দেখো আমরা গল্প না করে একটু পড়াশোনায় চলে যাই, গল্প হবে পড়াশোনা হবে। তাহলে দেখো আমাদের তাহলে অধ্যায়ের নাম কি, সরকার কাঠামো। তাহলে এই অধ্যায় নিয়ে যে বাংলাদেশে বা পৃথিবীতে যত ধরনের সরকার কাঠামোগুলো আছে সেই সরকার কাঠামোগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, মানে কত ধরনের সরকার হতে পারে, সেই সরকারগুলোর তোমার কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে, সেই বিষয়গুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হচ্ছে। তাহলে দেখো আমরা শুরু করি। হ্যাঁ, শফিউল সাদনান রিহান, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? কই বাকিরা কোথায়? সবাই লাইভে যুক্ত হয়ে যাও, ক্লাসটা করো। দেখো অধ্যায়টা কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে। তা দেখো, তাহলে আমরা সর্বপ্রথম একটু সরকারের সংজ্ঞাটা একটু জেনে নিই, আসলে সরকার বলতে আমরা কি বুঝতে পারি। তাহলে সেই সংজ্ঞাটা একটু দেখে নিই। তাহলে দেখো অধ্যাপক হারল্যান্ড জে লাস্কি, তাহলে দেখো লেফটেন্যান্ট জে লাস্কি কি বলছে, এই জন্য কি বলেছেন যে সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। তাহলে আমরা কি বুঝতে পারি, যে এ গভর্নমেন্ট ইজ স্পোক্সম্যান টু দ্য স্টেট। তার মানে কি, সরকার হলো কি একটি রাষ্ট্রের মুখপাত্র। তার মানে একটি দেশের সরকারকে আমরা দেখলে বুঝতে পারি যে আসলে সেই দেশের রাষ্ট্র কাঠামোটা কেমন হবে, বা সেই দেশে রাষ্ট্র পরিচালিত হয় কোন পদ্ধতিতে, সেই বিষয়গুলো আমরা দেখতে পারি কিসের মাধ্যমে, একটি দেশের সরকারের মাধ্যমে বা একটি দেশের সরকার কাঠামোর মাধ্যমে। তাহলে এই জন্য যে লাস্টে কি বলছেন, সরকার হলো কি রাষ্ট্রের মুখপাত্র, অর্থাৎ এ গভর্নমেন্ট ইজ আ স্পোক্সম্যান টু দ্য স্টেট, এটা বলছেন। তাহলে সরকার বলতে কি, আইন থাকবে, শাসন থাকবে, এবং কি বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং কি কর্মচারীদেরকে বোঝায়। তাহলে সরকার বলতে আমরা কি বুঝতে পারি, একটি দেশের অর্থাৎ কি একটি রাষ্ট্রের আইন থাকবে, তারপর কি শাসন থাকবে এবং বিচার বিভাগ থাকবে, এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কি থাকবে, কিছু এর সঙ্গে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা এবং কর্মচারী থাকবে, যাদেরকে সবাইকে নিয়ে কি একটা দেশের সরকারকে বোঝানো হয়ে থাকে। তাহলে এটা সংক্ষিপ্ত সরকার। হ্যাঁ ফয়েজ রাফি, লেট কেন না, আপনিও আমার মতো লেট করছেন, দেরি হয়ে গেছে এই জন্য। আজকে আলহামদুলিল্লাহ ভালো, তোমাদের কি অবস্থা বলো। এখন দেখো সরকারের শ্রেণী বিভাগে আমরা চলে যাবো, তাহলে দেখবো যে সরকার আসলে কত প্রকারের সরকার আছে। এখানে কিন্তু হিউজ, মানে অনেক 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 প্রকার বা অনেক কি ভেরিয়েশনে সরকারগুলোকে কাঠামোগুলোকে ভাগ করা হচ্ছে, সেগুলো একটু আমরা সংক্ষিপ্ত দেখে নিই। তাহলে গ্রিক দার্শনিক এবং রাষ্ট্রবিজ্ঞানী দেখো অ্যারিস্টটল কি বলছে, দুটি নীতি বা ভিত্তিকে মাপকাঠির সাহায্যে কি সরকারকে শ্রেণী বিভাগ করেছেন। তাহলে এটা অ্যারিস্টটলের মতে দুইটা ভাগে ভাগ করছে, একটা কি সংখ্যা নীতি, আরেকটা কি লক্ষ্য বা উদ্দেশ্য নীতি। তাহলে
তাহলে কি বুঝতে পারি যে অ্যারিস্টটল কি করছে, দুইটা নীতি অনুযায়ী এই সরকার কাঠামোকে ভাগ করছে। একটা কি কাঠামো, একটা কি নীতি, একটা হচ্ছে সংখ্যা নীতি। তার মানে কি সংখ্যার ভিত্তিতে সরকারকে কিছু ভাগে ভাগ করেছে, আরেকটা হচ্ছে কি লক্ষ্য বা উদ্দেশ্য নীতি। তার মানে কি যে কি কিছু কিছু সরকার আছে তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য অনুযায়ী সে কিছু সরকারকে ভাগ করেছে, মানে সরকারের কিছু কি ভেরিয়েশন করেছে। তাহলে সংখ্যানীতি অনুযায়ী তিনি কি সরকারকে একজনের, কয়েকজনের এবং কি অনেকের শাসন, এই তিন শ্রেণীতে ভাগ করেছেন। তাহলে আমরা কি বুঝতে পারি, সংখ্যা অনুযায়ী কি তিনি একজনের সরকার, কয়েকজনের সরকার এবং কি অনেকের সরকার, তাহলে এই তিনটা ভাগে ভাগ করেছেন। আর উদ্দেশ্য নীতি অনুযায়ী কি তিনি সরকারকে আবার কি স্বাভাবিক এবং কি বিকৃত, এই দুইটা শ্রেণীতে ভাগ করলেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম, সংখ্যানীতি অনুযায়ী তিন ভাগে ভাগ করছে, আর হচ্ছে কি উদ্দেশ্য বা লক্ষ্য নীতির উপর কত দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা কি স্বাভাবিক আর একটা হচ্ছে বিকৃত, এই দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে এই দুই ভাগে ভাগ করছেন, তাহলে তার মধ্যে কি রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং কি পলিটি, এই তিনটা হচ্ছে কি স্বাভাবিক সরকার। তাহলে তার মধ্যে স্বাভাবিক সরকার কোনগুলো, একটা হচ্ছে কি রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং পলিটি, এই তিনটা হচ্ছে স্বাভাবিক সরকার। অপরদিকে স্বৈরতন্ত্র, ধনিকতন্ত্র বা কুলীনতন্ত্র বা গণতন্ত্র বা জনতন্ত্র, এগুলো হলো কি বিকৃত সরকার ব্যবস্থা। তাহলে এটা কার মত, সম্পূর্ণটা হচ্ছে অ্যারিস্টটলের মত। তাহলে তিনি এই জিনিসগুলো বলছেন। তাহলে আমরা পরে চলে যাই। তাহলে পরবর্তীতে জ্যাক রুশো, দেখো মন্টেস্কু, ম্যারিয়ট, লিকক, ম্যাকাইভার, অ্যালান কি আরো বল প্রমুখ কি রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানীগণ সরকারের শ্রেণীবিভাগ করেছেন। তাহলে দেখো বর্তমান সময়ে সার্বভৌম ক্ষমতার অবস্থা এবং ব্যবহারের ভিত্তিতে কি সরকারকে গণতন্ত্র এবং কি একনায়কতন্ত্র, এই দুই ভাগে বিভক্ত করা যায়। গণতন্ত্রে কি সার্বভৌম ক্ষমতা থাকে কি জনগণের হাতে, তাহলে গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতা থাকে জনগণের হাতে, কিন্তু এটা কি শুধুই সংবিধানে লিপিবদ্ধ আছে, কিন্তু কার্যকর কোথাও নেই। কিন্তু একনায়কতন্ত্রে কি তা থাকে কি এক ব্যক্তি বা এক নেতা বা এক দলের হাতে। বর্তমান সময়ে কি গণতন্ত্র হলো কি সর্বাপেক্ষা জনপ্রিয় সরকার ব্যবস্থা, এটা বলা হচ্ছে। হ্যাঁ সঞ্জিদা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। তাহলে বুঝতে পারছো, এখন দেখো এই যে এখানে সুন্দর একটা চার্টের ভিতরে সবগুলো দেওয়া আছে। তাহলে আধুনিক সরকার ব্যবস্থা দেখো ছকের সাথে কি লিককের শ্রেণী বিভাগ দেখানো হলো। তাহলে অধ্যাপক লিকক কি এটাকে শ্রেণী বিভাগ করেছে, সেটা কি দেখো আধুনিক সরকার। তাহলে তার মতো আধুনিক সরকারকে কয় ভাগে ভাগ করা হচ্ছে, প্রধানত দুই ভাগে, একটা হচ্ছে কি গণতন্ত্র আর একটা স্বৈরতন্ত্র। তাহলে যে গণতন্ত্রের বিপরীতে কাজ করে সে হচ্ছে কি স্বৈরতন্ত্র, তার মানে এটার বিপরীত হচ্ছে কি এটা। তারপর এই গণতন্ত্রকে তিনি কয় ভাগে ভাগ করলেন, দুইটা ভাগে ভাগ করলেন, একটা হচ্ছে কি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আরেকটা কি প্রজাতন্ত্র। তাহলে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র, এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ, একটা ভাগে ভাগ করছেন, সেটা কি সংসদীয় হবে, সেখান থেকে সংসদীয় থেকে কি এককেন্দ্রিক হবে। আরে প্রজাতন্ত্রকে দুই ভাগে ভাগ করলে একটা কি সংসদীয়, আরেকটা কি রাষ্ট্রপতি শাসিত। আবার এই সংসদীয়কে দুই ভাগে ভাগ করছে, একটা কি এককেন্দ্রিক, আরেকটা যুক্তরাষ্ট্রীয়। আর রাষ্ট্রপতি শাসিত কয়টা ভাগে, একটা হচ্ছে এককেন্দ্রিক, আরেকটা যুক্তরাষ্ট্রীয়। তাহলে এই কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে। আসলে তোমাদের কিন্তু এই যে কয় ভাগে ভাগ করা হচ্ছে, তারপরে কি কি আছে, এগুলো এইভাবে কিন্তু প্রশ্নটা আসে না, কিন্তু জানতে হবে যে আসলে কোনটা কোন ভাগে পড়তেছে। তাহলে এখন দেখো গণতন্ত্র, তাহলে গণতন্ত্র বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখে নেই। তাহলে গণতন্ত্র এর অর্থ হচ্ছে কি, ডেফিনেশন বা মিনিং এর কি বলতে বোঝা যায়, দেখো গণতন্ত্রকে আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় একটা সরকার ব্যবস্থা। তাহলে এই গণতন্ত্র কি সকল রাষ্ট্রীয় ক্ষমতার উৎস কি জনগণ। তাহলে গণতন্ত্রের সকল রাষ্ট্রীয় ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কি ডেমোক্রেসি। তাহলে ডেমোক্রেসি অর্থ হচ্ছে কি গণতন্ত্র। তাহলে গ্রিক শব্দ ডেমোস, তাহলে গ্রিক শব্দ ডেমোস এবং কি ক্রাটোস, ক্রাটোস থেকে কি ক্রাটিয়া থেকে কি উদ্ভূত হয়েছে। তাহলে এই ক্রাটোস বা ক্রাটিয়া এই দুইটা শব্দের যে কোনো একটা থেকে কি হয়েছে, এই ডেমোক্রেসি শব্দটার উৎপত্তি হয়েছে। তাহলে ডেমোস অর্থ কি জনগণ। তাহলে দেখো এই এই স্লাইডটা অবশ্যই মুখস্থ রাখবা, পুরো স্লাইডটা মুখস্থ রাখবা। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে যে গণতন্ত্র কাকে বলে কিংবা গণতন্ত্রের উৎপত্তি কিভাবে, তখন কিন্তু এই জিনিসগুলো আলোচনা করতে হবে। হ্যাঁ মুন্নি আক্তার, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ সঞ্জিদা, নোটিফিকেশন যাইতে লেট হয়ে গেছে না, স্বাভাবিক, যেহেতু ক্লাস একটু লেটে শুরু হয়েছে এই জন্য নোটিফিকেশন যাইতেও একটু দেরি হয়ে গেছে। ওকে, আমরা একটু ক্লাস করি। দেখো তাহলে দেখো গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি। তাহলে ডেমোক্রেসি শব্দটা দুইটা গ্রিক শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে কি ডেমোস আর একটা হচ্ছে ক্রাটিয়া বা ক্রাটোস।
তাহলে এখান থেকে আসছে। তাহলে ডেমোস অর্থ হচ্ছে কি জনগণ, আর ক্রাটোস বা ক্রাটিয়া শব্দের অর্থ হচ্ছে কি শাসন ক্ষমতা। তার মানে কি জনগণের শাসন ক্ষমতা, এটাকে বোঝাচ্ছে কি গণতন্ত্র বোঝাচ্ছে। তাহলে সুতরাং শব্দগত অর্থ কি গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন ক্ষমতা। তাহলে আমরা সংক্ষেপে জেনে নিলাম। তাহলে আশা করি কারো এখানে সমস্যা থাকার কথা না। এখন দেখো গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস কি বললেন, গণতন্ত্র এমন এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে কি শাসন ক্ষমতা আইনত কি কোনো শ্রেণী বা শ্রেণীসমূহের উপর কি ন্যস্ত না থাকে কি সমাজের সকল সদস্যদের উপর কি ন্যস্ত থাকে। তাহলে এই সংজ্ঞাটা কে দিল, ঐতিহাসিক হেরোডোটাস। তাহলে ইতিহাসের জনক হেরোডোটাস কি বললেন, ইতিহাসের জনক হেরোডোটাস একটা সংজ্ঞা দিলেন হচ্ছে কি গণতন্ত্র সম্পর্কে। তাহলে তার সংজ্ঞাটা তোমরা ইচ্ছা করলে মুখস্থ রাখতে পারো, অথবা তোমরা নিজেদের মতো করে একটা সংজ্ঞা দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই। তবে আরেকটু আমরা পূর্বের স্লাইডে দেখো, এই যে এখানে কি এটা হচ্ছে গ্রিক শব্দ, এই শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে। পরীক্ষা কিন্তু এগুলো দিয়ে রাখে যে আসলে এই ডেমোক্রেসি শব্দটা কোন ভাষা থেকে এসেছে। তাহলে এটা হচ্ছে কি একটা গ্রিক শব্দ, এটা মনে রাখতে হবে। তাহলে এখন দেখো গণতন্ত্রের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কি। ওয়াইফাই চলে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, কারেন্ট থাকছে না, এই জন্য লাইভ থেকে পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ জয়ন্তী, তো মারাত্মক সমস্যা আছো। আচ্ছা তুমি ছকটা আরেকবার একটু পরে দেখিও, বুঝছো, অনেক বড় একটা অধ্যায় আমাদের শেষ করতে হবে, নইলে আমরা টাইম মেনটেন করতে পারবো না। আরেকটা ক্লাস আছে পরবর্তীতে 6টায়। সো অবশ্যই আমাকে সেই অনুযায়ী ক্লাসটা নিতে হবে। তাহলে তুমি লাইভটা একটু পরে দেখে নেবা, মানে লাইভটা শেষ হলে পরে তুমি আরেকবার ক্লাসটা দেখে নিও, তাহলে ছকটা বুঝতে পারবা। তাহলে দেখো, তাহলে গণতন্ত্রের বৈশিষ্ট্য কি, এর কিছু বৈশিষ্ট্য আছে, সেটা কি জনগণের সম্মতি থাকবে, বহুদল ব্যবস্থা, স্বাধীন বিচার ব্যবস্থা, নিয়মতান্ত্রিক ব্যবস্থা থাকবে, আইনের শাসন থাকবে, সংবাদপত্রের স্বাধীনতা, প্রাপ্তবয়স্কতার ভোটাধিকার, তারপরে কি দায়িত্বশীল সরকার। কিন্তু আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা থাকার পরেও কি এই বিশেষ এই জিনিসগুলোর কি আমরা স্বাধীনতা পাইনি গত 16 বছরে, কিন্তু বর্তমানে কি এই জিনিসগুলোর একটা স্বাধীনতা আছে। তাহলে সেটা মনে রাখতে হবে। তাহলে যদি পরীক্ষা আসে গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, তাহলে আমাদের এই জিনিসগুলো তুলে দিতে হবে, তাহলে অবশ্যই এগুলো মনে রাখবা। এখন দেখো গণতন্ত্রের প্রকার, তাহলে গণতন্ত্রকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে কি দুই ভাগে। একটা হচ্ছে কি প্রত্যক্ষ গণতন্ত্র বা ডিরেক্ট ডেমোক্রেসি, আরেকটা হচ্ছে কি পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, সেটা কি ইনডিরেক্ট বা কি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, এটাকে বলা হচ্ছে। তাহলে প্রত্যক্ষটা কোথায়, প্রত্যক্ষটা হচ্ছে যেখানে জনগণ সরাসরি কি অংশগ্রহণ করতে পারে, সেটা হচ্ছে প্রত্যক্ষ। আর পরোক্ষ কোনটা, যেখানে জনগণের দ্বারা কি প্রতিনিধি থাকে কিছু, তারা কি তারা নির্বাচন করতে পারে বা তারা কিছু সিদ্ধান্ত নিতে পারে, সেটাকে বলা হচ্ছে কি পরোক্ষ। যেখানে কি জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারে না, কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা সেখানে কি অংশগ্রহণ করতে পারে, সেটা হচ্ছে পরোক্ষ। তাহলে আমরা বুঝতে পারলাম। এখন দেখো পরোক্ষ গণতন্ত্র কি প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি। তাহলে আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হচ্ছে কি দায়িত্বশীল শাসন ব্যবস্থা। তাহলে এটাকে কি বলা হচ্ছে, দায়িত্বশীল শাসন ব্যবস্থা বলা হচ্ছে। নির্বাচিত গণপ্রতিনিধি বা সরকারকে যেন সবসময় কি জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে, এই জন্য কি পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি কার্যকর হতে দেখা যায়। এই পদ্ধতিগুলো হচ্ছে কি, একটা হচ্ছে গণনির্দেশ, গণ উদ্যোগ, তারপরে কি পদচ্যুতি এবং কি গণভোট। তার মানে এই জিনিসগুলোর মাধ্যমে কি পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কি একটা প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে আসার একটা সম্ভাবনা দেখা যায়। তাহলে এগুলো আমরা বুঝতে পারি। সিভিক্সের কয়টা ক্লাস হবে, আচ্ছা সেটা হচ্ছে তোমরা, আমার সঠিক খেয়াল নেই বুঝছো, তোমাদের সিভিক্সটা কিন্তু নিত তোমাদের সুলেমান স্যার, কিন্তু সুলেমান স্যার একটু সমস্যার কারণে ক্লাসগুলো নিতে পারছে না। আসলে আমি সঠিক জানি না তোমাদের কয়টা অধ্যায় বাকি আছে, আজকে সপ্তম অধ্যায়টা হচ্ছে। তোমরা একটু কাইন্ডলি আমাকে জানাও যে তোমাদের কয়টা অধ্যায় বাকি আছে, তাহলে সেই অনুযায়ী আমি ক্লাসটা তোমাদের শিডিউলটা জানাই দিতে পারবো। একটু তোমরা আমাকে একটু জানাও, দেখে জানাও যে আসলে কয়টা ক্লাস বাকি আছে তোমাদের, বা কয়টা অধ্যায় বাকি আছে এখনো সিভিক্সের। হ্যাঁ, কোন কোন দেশে কোন কোন শাসন ব্যবস্থা আছে সেগুলো হবে, সমস্যা নেই, আস্তে আস্তে হবে, একটু ধৈর্য ধরো। তাহলে দেখো এখন গণতন্ত্রের কিছু গুণ আছে, সেই গুণগুলো দেখো, এই গুণগুলো তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে, এগুলো তোমাদের আসলে পড়ানোর কিছু না, কিন্তু আসলে তোমাদের দেখানো হচ্ছে যে আসলে তোমাদের কোন জিনিসগুলো পড়া উচিত। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, যে গণতন্ত্রের গুণগুলো আলোচনা করো, তারপরে গণতন্ত্রের দোষগুলো আলোচনা করো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এই জন্য জাস্ট তোমাদের একটু
চার্টের মাধ্যমে খুব সংক্ষিপ্ত আকারে যাতে তোমরা সহজে বুঝতে পারো, এই স্লাইডটা দেখলে যাতে একবার রিভিশন দিলে যাতে কি তোমাদের পরীক্ষার আগে সব কিছু কি রিভিশন হয়ে যায়, এই জন্য জাস্ট স্লাইডগুলো এইভাবে সাজানো আছে। এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে, এগুলো আসলে তোমাদের ওইভাবে দেখানোর কিচ্ছু নাই, জাস্ট যেখানে বোঝানোর দরকার আমি সেই জিনিসগুলো বুঝাই দিচ্ছি। তাহলে দেখো আমরা দুই একটা জিনিস দেখি, গণতন্ত্রের গুণ কি, কি রাষ্ট্র পরিচালনায় কি সকলের অংশগ্রহণ থাকে, তাহলে এটা আমরা বুঝতে পারি। তারপরে কি হচ্ছে, এখানে কি আইনের শাসন প্রতিষ্ঠা থাকে, এটা বুঝি। তারপরে কি বিপ্লবের আশঙ্কা হ্রাস, বিপ্লবের একটা আশঙ্কা হ্রাস থাকে, কিন্তু যদি গণতন্ত্রটা সঠিকভাবে পরিচালিত না হয় তাহলে কি অবশ্যই বিপ্লব হবে, যেটাকে আমরা এই গত 24 সালে দেখতে পেরেছি। তারপরে কি হচ্ছে জনসম্মতির ভিত্তি, তাহলে জনগণের একটা সম্মতি থাকে, নমনীয় শাসন ব্যবস্থা, তারপরে কি সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ, তাহলে এগুলো হচ্ছে কি একটা গণতন্ত্রের কিছু গুণাগুণ। তাহলে আমরা বুঝতে পারলাম। এখন দেখো আমরা গণতন্ত্রের কিছু দোষ দেখবো, তাহলে দোষগুলো কি কি আছে, অনেক দোষ আছে, সেগুলো দেখো। জ্ঞান বিজ্ঞানের কি সহায়ক নয়, তাহলে গণতন্ত্র জ্ঞান বিজ্ঞানকে কি সহায়তা করতে পারে না। তারপরে কি জ্ঞানী বা গুণী ব্যক্তিদের কি অসহযোগিতা, তারপর দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্ভব নয়, অপচার প্রশ্রয়, স্বাধীনতা বা আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না। তারপর কি মূর্খ অক্ষম বা অজ্ঞের শাসন, তাহলে গণতন্ত্র ব্যবস্থায় কি এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে মূর্খ, অদক্ষ, অক্ষম বা কি অজ্ঞের শাসন হতে পারে। কারণ কি জনগণ আসলে সঠিক বুঝতে পারে না যে কে আসলে কি, কে একজন সক্ষম ব্যক্তি বা কে সঠিকভাবে কি শাসন কার্য পরিচালনা করতে পারে, এটা না বুঝে জনগণ কি করে, একজনকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে ফেলে। কিন্তু সে যখন নির্বাচিত হয়ে যায়, নির্বাচিত হয়ে যাওয়ার ফলে কি শেষ রাষ্ট্র পরিচালনা কি সঠিকভাবে করতে পারে না, কিংবা তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না। এই জন্য কি হচ্ছে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে, এই জন্য গণতন্ত্রকে বলা হচ্ছে কি মূর্খ, অক্ষম বা অজ্ঞের শাসন বলা হচ্ছে। এটা কার দোষ, এটা হচ্ছে আমাদের নিজেদের দোষ, জনগণের দোষ। তিনটা চ্যাপ্টার বাকি, ওকে, ফার্স্ট পেপারের 5 চ্যাপ্টার, ওকে বুঝতে পারলাম। সেকেন্ড পেপারের 1 এবং 2 চ্যাপ্টার বাকি আছে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখি, নাহলে আমি পরে আবার ভুলে যাব। ওকে, আচ্ছা এমসিকিউ সলভ ক্লাস তোমাদের কিন্তু এই যে কিছুদিনের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, মানে এই মাসে তোমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে, সব ক্লাস শেষ হবে। ক্লাসগুলো শেষ হলে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, বুঝতে পারছো? ক্লাস শেষ হলে তোমাদের পরীক্ষা শুরু হবে, পরীক্ষা শুরু হয়ে গেলে কি সেখান থেকে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই সলভ ক্লাস এমসিকিউ দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা কোন শাসন ব্যবস্থা বেস্ট, আসলে এটা কি, এটা হচ্ছে নির্ভর করে সেই দেশের জনগণের উপর, কিংবা সেই দেশের কি শাসন বা শাসক বৃন্দের উপর, যে আসলে কোনটা বেস্ট হতে পারে। এটা কিন্তু আসলে দেখো গণতন্ত্রটা অবশ্যই একটা ভালো শাসন ব্যবস্থা যদি কি সেখানে একটা স্বচ্ছতা থাকে, কিংবা কি জবাবদিহিতা থাকে। কিন্তু এই যে তোমরা দেখতে পারছো গত 16 বছরে বাংলাদেশে যেরকম একটা গণতন্ত্র ব্যবস্থা ছিল, যদি এরকম গণতন্ত্র ব্যবস্থা থাকে তাহলে কি সেটা অবশ্যই জনগণের জন্য কিংবা কি কারোর জন্য ভালো হতে পারে না। তাহলে এই জন্য এটা হচ্ছে কি আসলে বলা যাচ্ছে না যে কোনটা সবচেয়ে ভালো, এটাকে কিসের মতো করে তৈরি করতে হবে, তুমি যদি নিজে ভালো থাকো, এই জন্য কি তুমি নিজে ভালো থাকলে সব কিছুই ভালো হবে। তুমি প্রত্যেকটা ব্যক্তি যদি নিজে থেকে ভালো হয় তাহলে কি কোনো শাসন ব্যবস্থারই দরকার হয় না। কারণ কি এক সবাই নিজে যদি ভালো হয়, কোনো অন্যায় না করে, তারপরে কি কোনো খুন খারাপি না করে, তাহলে কি অবশ্যই সবাই শান্তিভাবে কি একটা জীবনযাপন করতে পারবে। এটা হচ্ছে আসলে নির্ভর করে মানুষের উপর, মানুষের ব্যক্তির উপর যে নির্ভর করে আসলে শাসনটা কেমন হতে পারে। আচ্ছা যারা পরে জয়েন্ট হয়েছো, কোনটা ফার্স্ট পেপার কোনটা সেকেন্ড পেপার বুঝতে পারো না, দেখো প্রত্যেকটা ক্লাসের হেডিংয়ে কিন্তু দেওয়া আছে যে আসলে কোন চ্যাপ্টারের কিংবা কোন পেপারের ক্লাস হচ্ছে। দেখো আজকের লাইভটি ক্লাসটা একটু দেখো তোমরা, হেডিংটা ফলো করে দেখো, লেখা আছে সুন্দর করে কি সিভিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 7। এইভাবে প্রত্যেকটা ক্লাসেই তোমাদের হেডিংগুলো দেওয়া আছে, হেডিংগুলো দেখলে বুঝতে পারবে যে আসলে কোন চ্যাপ্টারের পরীক্ষা ক্লাস হচ্ছে, অথবা কোন পত্রের ক্লাসগুলো হচ্ছে, বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো তাহলে আমরা বুঝতে পারলাম কি গণতন্ত্রের কিছু দোষ আছে, গণতন্ত্রের কিছু কি গুণাগুণ আছে, সেগুলো একটু তোমরা দেখে নিবে আরেকবার। এখন দেখো সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার, তাহলে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার এটা কি আমাদের বাংলাদেশে যেরকম সরকার ব্যবস্থা বিগত বছরগুলোতে ছিল সেটাকে বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে কি সংসদীয় সরকার। তাহলে যে শাসন ব্যবস্থা কি শাসন বিভাগ কি তাদের কাজের জন্য কি সংসদ বা আইনসভার নিকট কি দায়ী থাকে, তাকে কি বলা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা বা সংসদীয় সরকার ব্যবস্থা বলা হচ্ছে। তাহলে
এভি ডাইসে কি বললেন, মন্ত্রী পরিষদ শাসিত সরকার গড়ে ওঠে কি আইন বিভাগ, শাসন বিভাগ এবং কি একত্রীকরণের ভিত্তিতে এবং কি উভয়ের মধ্যে কি সামঞ্জস্য বিধান রেখে। তাহলে আমরা সংসদীয় সরকার ব্যবস্থা কোনটাকে বুঝতে পারবো, যেখানে কি একটা আইন বিভাগ থাকে, একটা শাসন বিভাগ থাকে এবং কি একটা বিচার বিভাগ থাকে। এই তিনটা বিভাগের সমন্বয় থাকলে সেটাকে বলা হচ্ছে কি মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার ব্যবস্থা বলা হচ্ছে। অথবা কি যে তাদের কাজের জন্য কি সংসদ বা আইনসভার নিকট কি দায়ী থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা বলা হচ্ছে। তাহলে খুব সংক্ষিপ্ত আকারে বুঝলাম। তাহলে সংসদীয় সরকার ব্যবস্থা কোথায় আছে, বাংলাদেশে। তাহলে সংসদীয় সরকার বাংলাদেশে আছে। ওকে, এখন দেখো তাহলে সংসদীয় সরকার ব্যবস্থা আইন বিভাগ এবং শাসন বিভাগের কিছু সম্পর্ক আছে সেটা দেখো। তাহলে শাসন বিভাগকে মন্ত্রিসভা, তাহলে শাসন বিভাগকে কি বলা হচ্ছে, মন্ত্রিসভা বলা হচ্ছে। আর আইন বিভাগ হচ্ছে কি আইনসভা। তার মানে আইন বিভাগে দেশ পরিচালনা করার জন্য সকল ধরনের আইন প্রণয়ন করা হয়, সংশোধন করা হয়, পরিমার্জিত করা হয়, সেগুলো হচ্ছে আইন বিভাগের কাজ। আর শাসন বিভাগের কাজ কি মন্ত্রিসভা। তাহলে শাসন বিভাগের কাজ হচ্ছে কি শাসন কার্য পরিচালনা করা, সেগুলো হচ্ছে শাসন বিভাগের কাজ। আর আইনসভার নিকট কি এগুলা উভয়ে কি দায়ী থাকে, তাহলে একজন অপরের প্রতি দায়িত্ব থাকে। তাহলে প্রধানমন্ত্রী কি সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় নেতা থাকে, তাহলে প্রধানমন্ত্রী হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা কি একজন প্রধান। আর কি অন্যান্য মন্ত্রীরা কি প্রধানমন্ত্রী কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়, তাহলে অন্যান্য মন্ত্রীরা প্রধানমন্ত্রী কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়। হ্যাঁ অবশ্যই, আইনের শাসন এবং কি জনগণের নৈতিকতা। এটাই বললাম, তুমি যদি নিজে ভালো হও তাহলে কি সব কিছুই ভালো হবে। আগে নিজেকে ভালো হইতে হবে। নিজে ভালো থাকলে দেখবা যদি প্রত্যেকটা ব্যক্তি যদি কি নিজে ভালো হয়, নিজে স্বচ্ছ হয়, নিজে সৎ হয়, তাহলে কি কোনো সমস্যাই থাকবে না, সব সুষ্ঠুভাবে চলবে। তাহলে আইন বিভাগের কাজ কি এখানে কি সংখ্যাগরিষ্ঠ দল থাকে, তারপরে কি সংখ্যালঘিষ্ঠ দল বা দলসমূহ থাকে। তাহলে এই আইনসভাতে অর্থাৎ কি সংসদে কি থাকে বিরোধী দল থাকে এবং কি সর্বদলীয় দল থাকে। তাহলে অনেকগুলো দলের সমন্বয়ে কি আইন বিভাগটা গড়ে ওঠে। এজন্য কি সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় নেতা। তাহলে এগুলো একজন অপরজনের প্রতি কে দায়বদ্ধ থাকে বা একজন অপরজনের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে থাকে। এখন দেখো সংসদীয় এবং মন্ত্রিপরিষদ শাসিত সরকারের কিছু বৈশিষ্ট্য আছে। দেখো প্রত্যেকটা সরকার ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য থাকে, সেগুলো কি এগুলো এক নজর দেখলে বুঝতে পারবা। সংসদের কি প্রাধান্য থাকবে ক্ষমতার একত্রীকরণ, নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। আচ্ছা, ক্ষমতার একত্রীকরণ বলতে তোমরা কি বুঝতে পারবো তো? ক্ষমতার একত্রীকরণ বলতে এটা আসলে কি বোঝায়? ক্ষমতার একত্রীকরণ বিষয়টা হচ্ছে, আচ্ছা একনায়কতন্ত্রটা রাজতন্ত্র না, একটু আলাদা আছে এখানে, বুঝতে পারছো? একনায়কতন্ত্র আর রাজতন্ত্রটা একটু আলাদা আছে। আমরা পরবর্তীতে আসতেছি, সবগুলো আসবে, কথা সবগুলো আসবে, একটু ক্লাসটা করো দেখো। তাহলে একত্রীকরণ, তাহলে ক্ষমতার একত্রীকরণ মানে কি ক্ষমতাগুলো কি কি করতে হবে, প্রত্যেকটা সেক্টর অনুযায়ী কি ধাপে ধাপে ভাগ করে দিতে হবে, এগুলো হচ্ছে ক্ষমতার একত্রীকরণ বলা যায়। তারপর কি হচ্ছে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, তাহলে একজন কি রাষ্ট্রপ্রধান থাকে। তারপরে কি দায়িত্বশীল শাসন, মন্ত্রীগণ কি আইনসভার সদস্য, দলীয় শাসন, প্রতিনিধিত্বমূলক শাসন, নমনীয়তা। তাহলে এগুলো হচ্ছে কি একটা মন্ত্রী পরিষদ শাসিত সরকার কিংবা সংসদীয় সরকারের কিছু বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যগুলো তোমরা মনে রাখবা, পরীক্ষা কিন্তু লিখতে হবে। তারপর হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের কি কিছু গুণ আছে, তাহলে প্রত্যেকটার গুণ আছে, কিছু দোষ আছে। তাহলে গুণগুলো দেখো, এগুলো দেখলে বুঝতে পারো, এগুলো তো আলোচনা করার কিছু নাই। কি বলছে, শাসন বিভাগ বা আইন বিভাগের মধ্যে কি ঘনিষ্ঠ সম্পর্ক, দায়িত্বশীল বা জবাবদিহিতা, নমনীয়তা, মর্যাদা সম্পন্ন বিরোধী দল, যৌথ নেতৃত্ব, নাগরিক সচেতনতা, স্বৈরাচার বিরোধী দ্রুত আইন প্রণয়ন, তারপর কি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বজায় রাখা যায়। তাহলে এগুলো হচ্ছে কি একটা সংসদীয় সরকারের কিছু গুণ। ওকে, তাহলে বুঝতে পারতেছো এগুলা, এগুলো তো কিন্তু তোমরা সবাই জানো, এগুলা কিন্তু একটা একদম কমন একটা বিষয়, এগুলো সবারই জানা আছে আসলে বৈশিষ্ট্য কোনগুলো, গুণ কোনগুলো, দোষ কোনগুলো। তারপরে এগুলোর কি কিছু ত্রুটি আছে, তাহলে ত্রুটিগুলো কি স্থিতিশীলতার কি অভাব, তারপরে কি জরুরি অবস্থার অনুপযোগী। তাহলে স্থিতিশীলতার অভাব মানে কি যে আসলে গণতান্ত্রিক বা সরকার কি সংসদের সরকার ব্যবস্থায় কি একটা স্থায়িত্ব থাকলো না। তার মানে কি 5 বছর একটা সরকার কি 5 বছর থাকতে পারে, তারপর 5 বছর পর কি আবার পুনর্নির্বাচন হবে, তারপরে কি সেই সরকার আবার থাকলে থাকতে পারে অথবা কি অন্য একটা সরকার আসতে পারে। এই জন্য এটাকে কি হলো হচ্ছে স্থিতিশীলতার অভাব। তারপরে কি জরুরি অবস্থার কি অনুপযোগী, তারপরে কি দলাদলি, তার মানে কি এখানে একটা গ্যামজাম লেগেই থাকে। তারপরে কি মন্ত্রী পরিষদের কি একনায়কতন্ত্র, তারপরে কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কি অনুপস্থিতি, তারপরে কি অস্থিতিশীল যুক্তফ্রন্ট গঠনের ঝুঁকি, তারপরে কি সদস্য স্বাধীন বা অনুন্নত দেশের জন্য কি অনুপযোগী। তাহলে এগুলো হচ্ছে কি বেশ কিছু ত্রুটি এখানে আলোচনা করা হচ্ছে, তাহলে এগুলো একটু তোমরা ভালোভাবে দেখবা।
তারপর হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে এখন আমরা রাষ্ট্রপতি শাসিত সরকারটা একটু দেখি। তাহলে রাষ্ট্রপতি শাসিত সরকার আবার বলতে আমরা কি বুঝি, যেখানে কি রাষ্ট্রপতি কি সম্পূর্ণ দেশ পরিচালনা করে, যেখানে কি রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি কিংবা কি মন্ত্রী পরিষদের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, যার মানে কি রাষ্ট্রপতির কথায় সব কিছু চলে, এটাকে বলা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে কি বলেছে দেখো, ডব্লিউ গার্নার কি বললেন, যে শাসন ব্যবস্থায় নির্বাহী বিভাগ তাদেরকে কার্যকালের মেয়াদ এবং কি কার্যাবলীর জন্য কি আইনসভার নিয়ন্ত্রণ থেকে কি স্বাধীন এবং নিরপেক্ষ থাকে, তাকে কি রাষ্ট্রপতি শাসিত সরকার বলে। তাহলে কি এই আইন বিভাগ কিংবা মন্ত্রী পরিষদ কি সংসদের কাছে কিংবা আইন বিভাগের কাছে কি জিম্মি থাকবে না, তাদের থেকে কি স্বাধীন থাকবে, সেটাকে কি বলা হচ্ছে, রাষ্ট্রপতি শাসিত সরকার বলা হচ্ছে। এটাকে আর একটু আলোচনা করে দেখো, শাসন পরিচালনার ক্ষমতা কি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে, তিনি কি সাধারণ আইনসভার নিকট কি দায়ী থাকেন না, তখন তাকে কি রাষ্ট্রপতি শাসিত সরকার বলা হয়। তাহলে এটাকে কখন দেখেছিলাম, যেমন দেখা গিয়েছিল কার সময়, জিয়াউর রহমানের সময় কি ছিল, রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। তারপর এরশাদের সময় রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, এগুলোকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলা হয়। তারপর রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য আছে, তাহলে বৈশিষ্ট্যগুলো দেখো কি, রাষ্ট্রপ্রধান কি প্রকৃত শাসক, তারপরে কি আজ্ঞাবহ মন্ত্রিসভা, ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতি, শাসন বিভাগ সাধারণ আইনসভার নিয়ন্ত্রণ মুক্ত, তারপরে কি হচ্ছে সরকার স্থিতিশীল হয়, তারপরে কি স্থিতিশীল হতে পারে না, তারপরে কি বিচার বিভাগের প্রাধান্য। তাহলে সরকার স্থিতিশীল হতে হয় বা হতে পারে না, এই জিনিসগুলো মনে রাখতে হবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, আচ্ছা যেটা বললাম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে বোঝাচ্ছে যে ক্ষমতাগুলোকে কি যেই যেই জায়গায় যেরকম ক্ষমতা দরকার, অর্থাৎ ক্ষমতাগুলো ধাপে ধাপে ভাগ করে দেওয়া। মনে করো এই যে কি আছে সর্ব উপরে হচ্ছে কি সংসদ, সেখান থেকে কি মন্ত্রী পরিষদ, তারপর হচ্ছে কি সচিব, তারপর হচ্ছে কি উপসচিব, তারপর হচ্ছে কি সেখান থেকে বিভাগীয় কার্যক্রম আছে, কিছু বিভাগ থেকে কি আছে রাজধানী কিছু কার্যক্রম, তারপর রাজধানীর নিচে হচ্ছে বিভাগ, বিভাগের পর হচ্ছে জেলা, জেলার পর পৌরসভা বা তর্কে সিটি কর্পোরেশন, তারপর হচ্ছে কি উপজেলা, তারপরে ইউনিয়ন। এই যে ধাপে ধাপে, তারপরে কি রাজধানী থেকে তোমার বিভাগে আসলো, বিভাগ থেকে জেলায় আসলো, জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, এইভাবে যে উপর থেকে নিচে যে সেক্টরগুলো চলে আসছে, এই সেক্টরগুলো অনুযায়ী ক্ষমতাগুলোকে ভাগ করে দেওয়া, যাতে কি জনগণ কি সর্বস্তরের জনগণ কি একটা সঠিক বা একটা সুস্থ কি শাসন ব্যবস্থা পেতে পারে। এইভাবে যে ক্ষমতাগুলোকে ভাগ করে দেওয়াকে কি বলা হচ্ছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলা হচ্ছে। তার মানে কি একজনের হাতে ক্ষমতাগুলো কুক্ষিগত থাকবে না, ক্ষমতাগুলো কি প্রত্যেকটা সেক্টরে নির্দিষ্ট ব্যক্তির উপরে ভাগ করে দেওয়া হবে, এটাকে বলা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণ, তাহলে দেখো প্রত্যেকটাতে কিছু গুণ আছে, গুণগুলো দেখলে বুঝতে পারবো প্রত্যেকটার কিছু কি একই রকম গুণগুলো দেওয়া আছে, সেগুলো কি যে স্থায়িত্ব হয়। কিন্তু এই যে এখানে দেখো এই জিনিসটা একটু মনে রাখো, এই টপিকটা, এই যে লাইনটা কি স্থায়িত্ব, তার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কি স্থায়িত্ব হওয়ার সম্ভাবনা আছে। কারণ কি রাষ্ট্রপতি সরকার কি চাইলে কি একটা কয়েক বছর কিংবা কি 15 বছর কিংবা 20 বছর শাসন ক্ষমতা করতে পারে, কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থা কি ছিল, রাষ্ট্র ক্ষমতা বা কি এই ক্ষমতাটা কি স্থিতিশীল হতে পারে না। কারণ কি 5 বছর পর পর নির্বাচন দিতে হয়, কিন্তু এই রাষ্ট্রপতি শাসিত সরকারকে নির্বাচনের কোনো ব্যবস্থা নেই, এই জন্য কি এই রাষ্ট্রপতি শাসিত সরকারটা কি স্থিতিশীল হতে পারে কিংবা স্থায়িত্ব হতে পারে। তারপরে কি অনুন্নত কিংবা উন্নয়নশীল রাষ্ট্রের জন্য কি উপযোগী, বিশেষ করে দেখো আমাদের বাংলাদেশের জন্য কিন্তু এই রাষ্ট্রপতি শাসিত সরকারটা কিন্তু উপযোগী। কারণ কি অনুন্নত এবং কি উন্নয়নশীল দেশের জন্য এটা দরকার। কারণ কি যখন দেখবা একটা রাষ্ট্র কি বা একজন সরকার প্রধান কি যখন একটা দীর্ঘমেয়াদী ভাবে কি রাষ্ট্র ক্ষমতায় থাকবে, তখন কি হবে উন্নয়নটা ত্বরান্বিত হবে, তার মানে কি উন্নয়নটা বৃদ্ধি পাবে। কিন্তু যখন 5 বছর পর পর নতুন একটা করে সরকার ব্যবস্থা আসবে, তখন কি উন্নয়নটা বাধাগ্রস্ত হয়ে যায়। এই জন্য এই রাষ্ট্রপতি শাসিত সরকারটাকে কি বলা হচ্ছে, অনুন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রের জন্য কি উপযোগী বলা হচ্ছে। আজ্ঞাবহ মন্ত্রিসভা, বুঝতে পারো না যে কি রাষ্ট্রপতি যেটা বলবে মন্ত্রী পরিষদ বা মন্ত্রী পরিষদের সদস্যগণ কি সেটাই মেনে নেবে, তাদের আর কি কোনো কথা থাকবে না। এটা হচ্ছে আজ্ঞাবহ, আজ্ঞা করা, তার মানে কি সবকিছু মেনে চলা বা বশবর্তী হওয়া বা বশে থাকা, এটাকে বলা হচ্ছে আজ্ঞাবহ।
তাহলে এগুলোতে বুঝতে পারলাম ক্ষমতা স্বতন্ত্রীকরণের কি সুফল ভোগ, তারপরে কি জরুরি অবস্থা মোকাবেলার উপযোগী, বহুদলীয় ব্যবস্থা উপযোগী। এই যে এই লাইনটাও কিন্তু সংসদীয় সরকার থেকে একটু আলাদা। সেটা কি জরুরি অবস্থা মোকাবেলায় উপযোগী। মনে করো হঠাৎ করে কি বহিঃশত্রুর আক্রমণ ঘটলো দেশে, তখন কি করবে এই রাষ্ট্রপতি শাসিত সরকারকে কিন্তু রাষ্ট্রপতি কি তখন সরাসরি একটা ঘোষণা দিতে পারবে যে তোমরাও যুদ্ধে নেমে পড়ো বা তোমরা কি যুদ্ধ মোকাবেলা করতে পারো। কিন্তু সমস্যা হচ্ছে কি যখন সংসদীয় পদ্ধতির সরকার থাকবে তখন সমস্যা কি হবে, তখন কিন্তু কি কি সরকার প্রধান অর্থাৎ কি প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি কোনো ঘোষণা দিতে পারবে না। সর্বপ্রথম তাকে কি করতে হবে, রাষ্ট্রপতির কাছে অনুমতি নিতে হবে যে আসলে যুদ্ধের ঘোষণা দেওয়া যাবে কিনা। তাহলে এই যুদ্ধের ঘোষণা কিংবা জরুরি ঘোষণা বা জরুরি মোকাবেলার যে উপযোগী যে ঘোষণাগুলো দেওয়া হয় এগুলো কে দিতে পারে, এগুলো শুধুমাত্র রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে। এজন্য কি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকারের কি জরুরি অবস্থাকে মোকাবেলার উপযোগী হয়, কিন্তু সংসদীয় পদ্ধতিতে এটা সম্ভব হয় না। তারপর কি দক্ষ এবং কি যোগ্য ব্যক্তিদের সমাবেশ ঘটে, তারপর কি দলীয় মনোভাব প্রশমিত হয়। তাহলে দলীয় মনোভাব প্রশমিত হয় বলতে কি বোঝায়, এখানে দলমত নির্বিশেষে সকলে কি এক কাতারে থাকে, এজন্য দলীয় মনোভাব প্রশমিত হয়। আচ্ছা, বহুদলীয় ব্যবস্থার উপযোগী বলতে এটা বুঝতে পারতেছে না, বহুদলীয় মানে কি এখানে অনেকগুলো দল একসঙ্গে থাকতে পারে। এখানে যেহেতু কি কোনো নির্দিষ্ট সরকার ব্যবস্থা নাই, এখানে না থাকবে আওয়ামী লীগ, না থাকবে বিএনপি, নির্দিষ্ট কোনো সরকার ব্যবস্থা থাকবে না, একজন থাকবে সে কি রাষ্ট্রপতি। তাহলে এই রাষ্ট্রপতির আওতায় কি সকল দল থাকবে, বিএনপি বলো, জামাত বলো, এনসিপি বলো, তারপরে হচ্ছে কি আর যত দল আছে সবগুলো কি একসঙ্গে থাকবে। তাই এই জন্য এটাকে কি বলা হচ্ছে, বহুদলীয় ব্যবস্থার উপযোগী বলা হচ্ছে। গুড, তোমরা কিন্তু আজকে অনেক ভালো রেসপন্স করতেছো, ভালো ভালো প্রশ্ন করতেছো। প্রশ্ন করবা, জানার আগ্রহ থাকতে হবে। যেটা বুঝতে পারবা না সরাসরি প্রশ্ন করবা, বুঝাই দেবো, কোনো সমস্যা নাই। প্রশ্ন করতে কেউ দ্বিধাবোধ করবো না। এটা কখনো মনে করবো না যে আমি প্রশ্ন করতেছি হয়তোবা অন্য অনেকে ভাবতে পারে যে আমি কিছুই পারি না, এটা কিন্তু একদম বোকামো। যদি তুমি না বুঝে যদি প্রশ্ন না করো সেটা তোমার লস, সেটা কিন্তু তোমার লসটা কিন্তু অন্যজন মিটাই দিবে না। কে কি বললো এটা শোনার প্রয়োজন নাই, না বুঝতে পারলে অবশ্যই প্রশ্ন করবা। তাহলে রাষ্ট্রপতি শাসিত সরকারের কি কিছু দোষ আছে, সেগুলো কি শাসন বা আইন বিভাগের মধ্যে কি সুসম্পর্কের অভাব, তারপরে কি বিপজ্জনক, তারপরে কি অনমনীয়তা, তারপরে কি স্বেচ্ছাচারী শাসন। স্বেচ্ছাচারী শাসন বলতে কি এই রাষ্ট্রপতি শাসন ক্ষমতা কি হতে পারে, স্বেচ্ছাচারী শাসনে পরিণত হয়ে যেতে পারে। তার মানে কি সে চাইলে যেহেতু সবকিছু করতে পারে, এই জন্য কি যার মনের ইচ্ছা মতো সে সবকিছু করতে পারে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা হতে পারে, এটা বলা হচ্ছে। তারপরে কি সরকার দায়িত্বহীন হয়, তারপরে কি আইন প্রণয়নের অসুবিধা, তারপরে কি আইন প্রণয়নের কি নেতৃত্বের অভাব থাকে। তাহলে এগুলো হচ্ছে কি রাষ্ট্রপতি শাসিত সরকারের কিছু দোষ বা ত্রুটি, এগুলো দেখতে হবে। এখন দেখো মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা। তাহলে তুলনামূলক আলোচনা বলতে আমরা কি বুঝতে পারছি, দুইটার মধ্যে আসলে পার্থক্যগুলো কি কি আছে সেগুলো এখানে আলোচনা করা হচ্ছে। বিপজ্জনক কেন, ওই যে বললাম কি হতে পারে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কি হতে পারে, রাষ্ট্রপতি একসময় কি স্বেচ্ছাচারী হয়ে যেতে পারে, এই জন্য এটাকে বিপজ্জনক বলা হচ্ছে। কারণ কি যেহেতু সে কি রাষ্ট্রপতি যেহেতু কি সর্বময় ক্ষমতার অধিকারী, সে চাইলেই যে কোনো কিছু করতে পারে, অতএব কি সকল ক্ষমতা তার হাতে, এই জন্য এটা কি একটা বিপজ্জনক ক্ষমতা হতে পারে। হ্যাঁ, এটাই বলতেছি, তখন যদি স্বৈরাচারী শাসন ব্যবস্থা হয়। আসলে তো এই যে একটা কথাই বললাম, কোনো শাসন ব্যবস্থাই ভালো হতে পারে না। ভালো কখন হবে, যখন কি সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান কি হবে নিজে ভালো থাকবে, তখন অবশ্যই কি সেই শাসন ব্যবস্থাটাও ভালো হবে। এটা আসলে নির্ভর করছে কি সেই শাসন ব্যবস্থায় যারা আছে দায়িত্বে আছে তাদের উপর নির্ভর করছে যে আসলে শাসন ব্যবস্থাটা কিরকম হবে। তাহলে তুলনামূলক আলোচনাটা দেখো কি বলছে, রাষ্ট্রপতির ক্ষমতা কি বা মর্যাদা থাকে, মন্ত্রীদের কি মর্যাদা বা ক্ষমতা থাকে, তারপর কি মন্ত্রীদের আইনসভার সদস্য হওয়া যায় আইন প্রণয়নের কি সরাসরি ভূমিকা পালনের ক্ষেত্রে, তারপর কি পদচ্যুত প্রসঙ্গে, তারপরে কি আইনসভার সার্বভৌমত্ব, আইনসভার নিকট জবাবদিহিতা, আইনসভা ভেঙে দেওয়ার ক্ষেত্রে, তারপর কি স্থায়িত্বের প্রশ্ন, তারপর কি জরুরি অবস্থা মোকাবেলা, ক্ষমতা স্বতন্ত্রীকরণ, নমনীয়তা। এই যে বেশ কিছু তুলনামূলক আলোচনা এখানে আলোচনা করা হচ্ছে, তোমরা একটু দেখলে বুঝতে পারবা। তাহলে আমরা দেখো এখন দেখো এককেন্দ্রিক সরকার, এখন দেখবো আমরা এককেন্দ্রিক সরকার। তাহলে এককেন্দ্রিক সরকার বলতে আমরা কি বুঝতে পারি, এক ধরনের সরকারকে বোঝায় যেখানে কি সংবিধানের মাধ্যমে কি রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা কি কেন্দ্রীয় সরকারের নিকট ন্যস্ত থাকে, এটাকে কি বলছে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বলা হচ্ছে। তাহলে
অধ্যাপক ডাইসে কি বললো, এক কেন্দ্রিকতা হচ্ছে কি একটি কেন্দ্রীয় সরকার কর্তৃক চূড়ান্ত আইন বিভাগে কি ক্ষমতার স্বাভাবিক ব্যবহার। তাহলে এক কেন্দ্রিক বলতে আমরা কোনটাকে বোঝাই, যেমন বাংলাদেশের শাসন ব্যবস্থা যেরকম ছিল, যেটাকে বলা হচ্ছে যেমন কি এখানে কি সংসদীয় পদ্ধতির সরকার আছে, এটাকে বলা হচ্ছে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা। কারণ কি সকল কিছু পরিচালিত হয় কোথা থেকে, সেই হেড থেকে। তার মানে কি অর্থাৎ সেই আইন বিভাগ থেকে বা শাসন বিভাগ থেকে সমস্ত কিছু কি সমস্ত বাংলাদেশ পরিচালিত হয়। এই জন্য এটাকে কি বলা হচ্ছে, এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা বা এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা বলা হচ্ছে। এই যে দেখো এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা, দেখো কি হতে পারে, দুই ভাগে, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার থাকে, আরেকটা কি প্রাদেশিক সরকার সমূহ থাকে। এটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। তারপরে এটাকে কি কেন্দ্রীয় সরকারের কি কি থাকে, কেন্দ্রীয় সরকারের কি সকল ক্ষমতার উৎস, তারপর কি কেন্দ্রীয় সরকার কি চূড়ান্ত ক্ষমতার অধিকারী, কেন্দ্রীয় সরকারের কি ক্ষমতার উৎস সংবিধান। তারপরে কি প্রাদেশিক সরকার কি হতে পারে, প্রাদেশিক বা আঞ্চলিক সরকার সমূহ। তারপরে কি কেন্দ্রের এজেন্ট মাত্র, প্রাদেশিক সরকারের কি ক্ষমতার উৎস কেন্দ্রীয় সরকার। তারপরে কি প্রাদেশিক সরকারের কি সাংবিধানিক কোনো ক্ষমতা নেই। তাহলে এগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকারের অবস্থা। আচ্ছা একটু ওয়েট করো তো, একটু ওয়েট। তাহলে বুঝতে পারলা কি এক কেন্দ্রিক সরকার ব্যবস্থাটা কি হতে পারে, দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার থাকবে একটা, আরেকটা কি প্রাদেশিক সরকার থাকে। তাহলে প্রাদেশিক সরকার কেমন থাকে, যেমন কি যে দেশগুলোকে পরিচালনা করতে দেশগুলো কি অনেক বড়, এককভাবে সম্পূর্ণ কি পরিচালনা করা যায় না, সেখানে এরকম ব্যবস্থাটা লক্ষ্য করা যায়। তাহলে আমরা পার্থক্যগুলো বুঝতে পারলাম। আচ্ছা, কি জবাবদিহি, কি জবাবদিহি বুঝো না, জবাবদিহি মানে হচ্ছে কি তুমি একটা কাজ করলা, সে কাজের কি কি কাজ করলা, তুমি একটা কাজ করছো সেখানে কোথায় কত টাকা খরচ করছো, কাজটা কিভাবে করছো, কতজন শ্রমিক ব্যবহার করছো, সেগুলোর কি একটা সম্পূর্ণ একটা তথ্য প্রেরণ করা, সেটা হচ্ছে জবাবদিহি। আচ্ছা, কত সালের রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা প্রচলিত ছিল, এটা হচ্ছে 1980 সালের দিকে। দেখো লাস্ট ছিল 1980 সালের দিকে, যখন 80-র দিকে ছিল বলতে কি তোমার 90 পর্যন্ত, যখন এরশাদ ছিল, এরশাদ থাকাকালীন পর্যন্ত এই রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা ছিল। মানে এরশাদের আমল পর্যন্ত কিন্তু এই রাষ্ট্রপতি শাসিত সরকারটা ছিল। তারপর সংসদীয় আর এক কেন্দ্রিক সরকার কি আচ্ছা, সংসদীয় আর এক কেন্দ্রিক একটু আলাদা, বুঝতে পারছো? এক হইলে কিন্তু এটাকে একটা কেন্দ্রে রাখতো, আলাদা একটু আলাদা। হ্যাঁ সঞ্জিদার ঠিক আছে, 75 থেকে 91, মানে মোটামুটি যে তোমার হচ্ছে কি বলে এরশাদের আমলটা, যেটা 1991 সালে যখন এরশাদের পতন হলো, তখন থেকে রাষ্ট্রপতি শাসিত সরকারটা চলে গেছে। আচ্ছা দেখো, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। তাহলে এক কেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কি, একক আনুগত্য। তাহলে এখানে একক আনুগত্য থাকবে, তারপরে কি কেন্দ্রীভূত ক্ষমতা, তারপরে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কি ক্ষমতা বন্টন। আচ্ছা এক কেন্দ্রিক কিন্তু যেটা বললাম, সংসদীয় আর এক কেন্দ্রিক কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা, সংসদীয় আর এক কেন্দ্রিক আলাদা হবে। আচ্ছা এখানে আমি একটা কথা মনে ভুল বলে ফেলছি, সেটা হচ্ছে কি যে বাংলাদেশে কিন্তু এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা না, সেটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। এক কেন্দ্রিক বলতে কি এক কেন্দ্রিক না, বাংলাদেশ হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, কিন্তু এটা হচ্ছে এক কেন্দ্রিক। এক কেন্দ্রিক বলতে কি যে তোমার এক কেন্দ্রিক বলতে দুইটা অংশে ভাগ থাকবে, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা, আরেকটা থাকবে কি প্রাদেশিক সরকার ব্যবস্থা। যেমন দেখা যায় কোথায়, ভারতে দেখা যায়, পার্শ্ববর্তী দেশ যে ভারত আছে সেখানে কি এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা দেখা যায়। যেমনটা কি সেখানে প্রদেশ আছে এবং কি কিছু কেন্দ্রীয় সরকার আছে। কেন্দ্রীয় সরকারের প্রধান কে মোদি, আর প্রদেশগুলোর কি প্রত্যেকটা প্রদেশে এক একজন করে কি জনপ্রতিনিধি আছে। যেমন কি সেখানে প্রায় 28টা কি আছে, 28টা প্রদেশ আছে, 28টা প্রদেশে 28 জন প্রতিনিধি আছে। তাহলে এগুলো এইভাবে আলাদা হয়। একনায়কতন্ত্র আর এক কেন্দ্রক একই না, আলাদা আলাদা বুঝতে হবে। এক কেন্দ্রিক আর হচ্ছে একনায়কতন্ত্র আলাদা, সম্পূর্ণ আলাদা। একনায়কতন্ত্র হচ্ছে কি যেখানে একজন প্রধান থাকে, তার মানে কি রাষ্ট্রপতি বা একজন ব্যক্তি থাকবে যিনি কি প্রধান, তার মাধ্যমে কি সমস্ত কিছু পরিচালিত হয়, সেটা হচ্ছে একনায়কতন্ত্র।
আর এক কেন্দ্রিক হচ্ছে যেইখানে কি হচ্ছে, যেখানে তোমার রাষ্ট্র কেন্দ্রীয় সরকার এবং কি প্রাদেশিক সরকার এই দুইটার সমন্বয় থাকবে এবং কি সবকিছু পরিচালিত হবে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে। এই দেখো, এগুলো দেখলে বুঝতে পারবা প্রদেশগুলোতে কি কেন্দ্রের এজেন্ট মাত্র, তাহলে কি প্রাদেশিক স্বায়ত্তশাসনের কি অভাব, তারপরে কি সুপরিবর্তনীয় সংবিধান। তাহলে এগুলো হচ্ছে কি এক কেন্দ্রীয় সরকারের কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। তাহলে বুঝতে পারলা। এখন দেখো তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এককেন্দ্রিক সরকারের গুণ কি আছে? নমনীয়তা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব, অপচয় রোধ, তারপরে কি ক্ষুদ্র রাষ্ট্রের উপযোগী, তারপরে কি রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠা, তারপরে কি সুষ্ঠু শাসনের নিশ্চয়তা, জাতীয় সংহতি, সহজ সরল গঠন প্রকৃতি। তাহলে এগুলো হচ্ছে কি একটা এককেন্দ্রিক সরকারের গুণ। তারপরে কি আছে? এককেন্দ্রিক সরকারের কিছু দোষ বা ত্রুটি আছে, সেগুলো দেখো। সেগুলো যে দেখো এখানে দেওয়া আছে সুন্দর করে। ওকে, একটু ধরো। তাহলে বুঝতে পারছো এককেন্দ্রিক সরকার ব্যবস্থা কি হবে? যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা হচ্ছে কি সবকিছু কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়। তার মানে কি এখানে সবকিছু পরিচালিত হবে কেন্দ্রের মাধ্যমে, কেন্দ্র সবকিছু পরিচালনা করবে, এখানে প্রদেশগুলোর কোনো ক্ষমতা থাকে না, কেন্দ্র সবকিছু পরিচালনা করে থাকে। যেটা হচ্ছে দেখো এককেন্দ্রিক সরকার ব্যবস্থা কিন্তু আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে এখানে উদাহরণ যদি দিতে পারো, উদাহরণের ক্ষেত্রে বলতে পারবো আমরা, সেটা কি বাংলাদেশ হবে, ভারত হবে না, একটু ভুল ছিল, দুঃখিত, ভারত হবে না, আমার একটা মিস্টেক ছিল ওটা, বাংলাদেশ। এককেন্দ্রিক সরকার ব্যবস্থার উদাহরণ হতে পারবে বাংলাদেশ, কারণ কি বাংলাদেশের সবকিছু পরিচালিত হয় কিভাবে, কেন্দ্র থেকে পরিচালিত হয়। তারপরে বাংলাদেশ হতে পারে, তারপরে হচ্ছে বাংলাদেশ হবে, তারপর হচ্ছে কি কি আছে আর, বাংলাদেশ, তারপর হচ্ছে আফগানিস্তান, তারপর হচ্ছে আলবেনিয়া, তারপর হচ্ছে কি আলজেরিয়া, অ্যাঙ্গোলা, বেশ কিছু দেশ আছে যেগুলোতে কি এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। ভারত হবে না, ভারতটা আলাদা হবে, ওটা তো একটু মিস্টেক ছিল, ভারত হবে না, খুবই দুঃখিত, একটু আমার যে একটা জিনিস দেখতে ভুলে গেছে এই জন্য। আচ্ছা, তারপর কি আছে এককেন্দ্রিক সরকারের কিছু ত্রুটি। তো স্লাইডে মনে হয় একটা জিনিস ভুল করছে, দাঁড়াও তো একটু দেখি। ও আচ্ছা, এখানে ভুলটা বলতে কি, এটা প্রাদেশিক সরকার সময় বলতে কি, এর প্রাদেশিক সরকার বলতে তোমার কিন্তু ওই যে ভারতে যেরকম প্রদেশগুলো আছে সেখানে যে প্রাদেশিক সরকার থাকে ওটাকে বোঝায় না, এখানে বোঝানো হচ্ছে তোমার প্রাদেশিক শাসন বলতে মানে কি ছোট ছোট সেক্টরের যে শাসকগুলো আছে, যেমন কি চেয়ারম্যান, তারপর উপজেলা চেয়ারম্যান, কিংবা বিভাগীয় চেয়ারম্যান, কিংবা কি সিটি কর্পোরেশনের মেয়র, এগুলোকে বোঝাচ্ছে কি প্রাদেশিক সরকার সমূহ বোঝাচ্ছে। এই জন্য একটু বুঝতে ভুলে গেছে এখানে, বুঝতে পারছো? তাহলে এখানে প্রাদেশিক বলতে এটাকে বোঝাচ্ছে, এটা ভারতের মতো না। তাহলে আরেকবার সংক্ষিপ্ত একটু বুঝাই দেয় যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা কি হবে। এককেন্দ্রিক সরকার ব্যবস্থা হচ্ছে কি কেন্দ্রীয়ভাবে কি সমস্ত শাসন ক্ষমতা পরিচালিত হয়, এখানে কোনো প্রদেশ কিংবা কি কোনো কিছুর দায়বদ্ধ থাকে না, সবকিছু পরিচালিত হবে কিভাবে, কেন্দ্রীয়ভাবে। যেমন উদাহরণ কি হতে পারে, বাংলাদেশ উদাহরণ হবে, তারপর কি আলজেরিয়া, আফগানিস্তান, আলবেনিয়া, এই দেশগুলো হবে। ওকে, সমস্যা নাই, তোমাদের একটা লিস্ট আমি সুন্দর করে দিয়ে দেবো, সবগুলোর লিস্ট আমি নিজে একটা সুন্দর করে লিস্ট করে তোমাদের দিয়ে দেবো, এখন সমস্যা নেই। এখন দেখো এই যে কিছু এককেন্দ্রিক সরকারের কিছু ত্রুটি বা দোষ আছে, সেগুলো কি স্বায়ত্তশাসন বিরোধী, তারপর কি স্বৈরতান্ত্রিক প্রবণতা হতে পারে, আমলাদের দৌরাত্ম্য, আঞ্চলিক সমস্যা সমাধানের ব্যর্থতা। যেমন কি সবকিছু যেহেতু কি কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়, তাহলে কি আঞ্চলিকের যে সমস্যাগুলো আছে, তার মানে কি সবকিছু যদি কেন্দ্রীয়ভাবে পরিচালিত হচ্ছে, কিন্তু এখন সে কেন্দ্র থেকে যে অঞ্চলগুলো যে আছে সেই অঞ্চলগুলোতে কীরকম অবস্থা, তাই অঞ্চলগুলোর জনগণের কীরকম সেবা দরকার, সেগুলো কি একটা ত্রুটিপূর্ণ হতে পারে। এই জন্য এটাকে কি বলা হচ্ছে, আঞ্চলিক সমস্যা সমাধানের ব্যর্থতা। তারপর কি স্থানীয় নেতৃত্বের বিকাশ হয় না, সমস্যা সমাধানের অসুবিধা, বৃহৎ রাষ্ট্রের জন্য অনুপযোগী। তাহলে বড় রাষ্ট্রগুলোর জন্য কি এটা অনুপযোগী, যেমন কি ভারত যেহেতু বড় রাষ্ট্র, এই জন্য কি ভারতে কি এই ব্যবস্থাটা চলবে না, তাহলে ভারতে এই ব্যবস্থাটা চলতে পারে না, এই জন্য ভারতে কি এককেন্দ্রিক সরকার ব্যবস্থা নেই।
তাহলে বৃহৎ রাষ্ট্রের জন্য এটা অনুপযোগী। কেন্দ্রের কাজের কি চাপ বৃদ্ধি পায়, তারপরে কি বিপ্লবের সম্ভাবনা আছে। এখন দেখো যুক্তরাষ্ট্রীয় সরকার, তাহলে যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে আমরা কি বুঝতে পারি? ইংরেজি ফেডারেশন শব্দের বাংলা অর্থ হলো কি যুক্তরাষ্ট্র, তাহলে ফেডারেশন শব্দের অর্থ যুক্তরাষ্ট্র। ফেডারেশন শব্দটি কি ল্যাটিন শব্দ। দেখো কোনটা কোন ধরনের শব্দ, এটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো আরেকটা পূর্বের জিনিসে মনে করি, সেখানে আমরা কি বলছিলাম, ডেমোক্রেসি হচ্ছে কি গ্রিক শব্দ, আর এই যুক্তরাষ্ট্র বা ফেডারেশন হচ্ছে কি, ফেডারেশন হচ্ছে একটা ল্যাটিন শব্দ। গ্রিক আর ল্যাটিন দুইটা একসঙ্গে করা যাবে না, এটা আলাদা আছে, মনে রাখবা। তাহলে ফেডারেশন হচ্ছে কি ল্যাটিন শব্দ, তাহলে ফোডা কি ফোয়েডাস, ফোয়েডাস থেকে কি উদ্ভূত হয়েছে। তাহলে কোথা থেকে উৎপত্তি হলো সেই জিনিসটা মনে রাখতে হবে। এর অর্থ হচ্ছে কি সন্ধি বা মিলন, তাহলে ফেডারেশন অর্থ কি ফোয়েডিস অর্থ হচ্ছে সন্ধি বা মিলন। তাহলে সুতরাং শব্দগত অর্থ আমরা কি বুঝতে পারি, রাষ্ট্রের সন্ধি বা মিলনের ফলে যে রাষ্ট্রের সৃষ্টি হয় তাকে কি যুক্তরাষ্ট্র বলা হয়। যখন কতিপয় স্বাধীন রাষ্ট্রকে পরস্পর বিচ্ছিন্ন না থেকে কি পারস্পরিক চুক্তির মাধ্যমে কি একটা সাধারণ সার্বভৌম কর্তৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হয়ে নতুন রাষ্ট্র গঠন করে, তখন কি তাকে যুক্তরাষ্ট্র বলে। তাহলে বুঝতে পারলাম যে যুক্তরাষ্ট্র কি একটা সম্মিলিত একটা সরকার ব্যবস্থা বা একটা রাষ্ট্র ব্যবস্থা হবে, এটাকে যুক্তরাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা বলা হচ্ছে। তাহলে আমরা একটু উদাহরণগুলো দেখি যে যুক্তরাষ্ট্র সরকারের কি পদ্ধতি সমূহ, সেগুলো কি হতে পারে, দুই ভাবে গঠিত হতে পারে। যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থা কি দুই ভাগে গঠিত হতে পারে। একটা কি, একটা হচ্ছে ভৌগোলিক দিক থেকে পাশাপাশি অবস্থানরত কতগুলো স্বাধীন রাষ্ট্র নিয়ে। তাহলে এটা কি হবে, এটাকে আমরা আরেকটু সহজভাবে বুঝতে পারি যে পাশাপাশি কি কয়েকটা রাষ্ট্র মিলে যখন একটা সরকার ব্যবস্থা হয়, সেটাকে কি বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলা হচ্ছে। কারণ কি এখানে কয়েকটা রাষ্ট্র একসঙ্গে থাকবে, এটাকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। তাহলে একটা কি হচ্ছে ভৌগোলিক দিক থেকে কি পাশাপাশি অবস্থানরত কতগুলো রাষ্ট্র নিয়ে একটা রাষ্ট্র হবে, এটা হচ্ছে একটা দিক বা যুক্তরাষ্ট্রের একটা এইভাবে একটা এটা গঠিত হতে পারে। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে কোনো বৃহৎ এককেন্দ্রিক রাষ্ট্র কি সংবিধানের মাধ্যমে কি জাতীয় বিষয়গুলো কেন্দ্রের হাতে বা আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কি প্রদেশের হাতে অর্পণ করে কি যুক্তরাষ্ট্র গঠন করতে পারে। এই পদ্ধতিকে কি বলা হচ্ছে, বলা হয় বিকেন্দ্রীকরণ পদ্ধতি। ভারত, তারপরে কি কানাডা, সাবেক সোভিয়েত রাশিয়া, এই পদ্ধতিতে কি যুক্তরাষ্ট্র গঠন উঠেছে। তাহলে দেখো এখানে এই তিনটা উদাহরণ মনে রাখবা, একটা কি ভারত, কানাডা, আরেকটা হচ্ছে কি সাবেক সোভিয়েত বা রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। এটা হচ্ছে কি যুক্তরাষ্ট্র পদ্ধতির সরকার ব্যবস্থা এখানে পরিচালিত ছিল, এখনো আছে, এখনো ভারতে আছে, কানাডাতে এখনো আছে যুক্তরাষ্ট্র পদ্ধতির সরকার ব্যবস্থা। কারণ কি ভারত অনেক বড় একটা দেশ, এখানে এককভাবে সবকিছু পরিচালনা করা যায় না, এই জন্য কি করছে এখানে প্রদেশ হিসেবে ভাগ করা হচ্ছে। 28টা প্রদেশ আছে, 28টা তারপর 29টা এরকম প্রদেশ আছে, প্রদেশ অনুযায়ী এই ক্ষমতাগুলো ভাগ করা আছে। তারপর কানাডাতে একই অবস্থা, কানাডাতে প্রদেশ অনুযায়ী ভাগ করা আছে ক্ষমতাগুলো। তাহলে যুক্তরাষ্ট্রের সরকারের বৈশিষ্ট্য কি, সংবিধানের কি প্রাধান্য, যুক্তরাষ্ট্রের মনোভাব, দু ধরনের সরকার, তারপরে কি দ্বৈত নাগরিকত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে, লিখিত সংবিধান। এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে, একটা হচ্ছে একটা উচ্চ কক্ষ একটা নিম্ন কক্ষ এরকম আইনসভা থাকবে। তারপরে কি দুষ্পরিবর্তনীয় সংবিধান, সংবিধানের কি রক্ষক হিসেবে কি বিচার বিভাগ, ক্ষমতা বন্টন, যুক্তরাষ্ট্র আদালত, বিচার বিভাগের প্রাধান্য, প্রাদেশিক থাকবে, তারপরে কি দ্বৈত বিচার ব্যবস্থা এবং কি স্বতন্ত্র সংবিধান থাকবে। তাহলে এগুলো হচ্ছে কি, হ্যাঁ ক্লাস শেষ হলে পিডিএফ দিয়ে দেবো, সমস্যা নেই। ক্লাস শেষ হয়ে গেলেই তোমরা পিডিএফ পেয়ে যাবা, নো টেনশন। এখন দেখো যুক্তরাষ্ট্রের সরকারের কি সাফল্যের শর্তাবলী, মানে কি কি কাজগুলো করলে সাফল্য অর্জন করতে পারে, সেগুলো কি যুক্তরাষ্ট্রের মনোভাব থাকবে, তারপরে কি ভৌগোলিক সান্নিধ্য থাকে, ধর্মীয় ঐক্য থাকে, তারপরে কি ভাষা বা সংস্কৃতিগত একটা ঐক্য থাকবে, তারপরে কি রাজনৈতিক সচেতনতা থাকতে হবে, সৎ এবং কি সুযোগ্য নেতৃত্ব, সাংবিধানিক প্রাধান্য, অভিন্ন রাজনৈতিক বা অর্থনৈতিক আশা আকাঙ্ক্ষা থাকতে, তারপর কি রাজনৈতিক প্রতিষ্ঠানগত সাদৃশ্য, আইন মেনে চলার মনোভাব, সমতা, তারপর কি আর্থিক সামর্থ্য। তাহলে এই জিনিসগুলো থাকলে কি একটা সাফল্য অর্জন করতে পারবে, বা এই শর্তগুলোর মাধ্যমে কি যুক্তরাষ্ট্র সরকার কি সফলতা লাভ করতে পারে। তারপর দেখো যুক্তরাষ্ট্র সরকারের কি কিছু গুণ আছে, তাহলে গুণগুলো দেখো, জাতীয় ঐক্যের সাথে কি আঞ্চলিক স্বাতন্ত্র্যবোধের সমন্বয়, বৃহৎ বা বৈচিত্র্যময় রাষ্ট্রের জন্য উপযোগী, আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রসার, রাজনৈতিক চেতনা বৃদ্ধি, তারপর কি জাতীয় সংহতি বা স্থিতিশীলতা অর্জন, স্থানীয় নেতৃত্বের বিকাশ, স্থানীয় সমস্যার সমাধান। তাহলে এগুলো হচ্ছে কি কিছু গুণাগুণ দেওয়া আছে, তাহলে এগুলো একটু মনে রাখতে হবে। কারণ কি এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু এগুলোই আসবে, যে গুণগুলো আলোচনা করো কিংবা দোষগুলো বা ত্রুটিগুলো আলোচনা করো, এগুলো ছাড়া এখানে অধ্যায় থেকে আর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তাহলে ত্রুটিগুলো দেখো, ত্রুটিগুলো কি, ব্যয়বহুল সরকার ব্যবস্থা, শাসনতন্ত্রের জটিলতা, সরকারকে দুর্বল হয়, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব,
বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়, নাগরিকের কি উদাসীনতা বৃদ্ধি পায়, জটিল পদ্ধতি, তারপরে কি অনমনীয়তা, জরুরি অবস্থার জন্য কি অনুপযোগী। তাহলে এগুলো কি বেশ কিছু ত্রুটি আছে, তাহলে এই ত্রুটিগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। ব্যয়বহুল সরকার ব্যবস্থা, কারণ কি এখানে কেন্দ্রে একবার টাকা দিতে হচ্ছে, আরেকবার প্রদেশে টাকা দিতে হচ্ছে, তাহলে দুইটা জায়গায় যখন বরাদ্দ করা হয় তখন কি টাকার পরিমাণটা বেশি দরকার হয়, তাহলে এজন্য এটা একটু ব্যয়বহুল। তারপরে কি সরকার দুর্বল হয়ে যায়, তাহলে যখন কি হচ্ছে, যখন কেন্দ্রীয় একটা সরকার থাকবে, একটা প্রাদেশিক সরকার থাকবে, যখন প্রাদেশিক সরকারগুলো যদি কেন্দ্র সরকারকে চাপ দেয় তখন কি কেন্দ্রীয় সরকার দুর্বল হয়ে যায়, এজন্য এটাকে কি বলা হচ্ছে, এখানে সরকার দুর্বল হতে পারে এগুলো বলা হচ্ছে। তাহলে এগুলো ছিল কি বেশ কিছু ত্রুটি ছিল। এখন তাহলে দেখো যুক্তরাষ্ট্র এবং কি যুক্তরাষ্ট্রীয় এবং এক কেন্দ্রিক সরকারের তুলনা করা হচ্ছে, সেগুলো কি ক্ষমতা এবং কি কর্তৃত্ব। তাহলে ক্ষমতা এবং কর্তৃত্বের ক্ষেত্রে কি এখানে তুলনাটা কি, এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা কি কেন্দ্রীয় সরকার কি সর্বময় ক্ষমতার অধিকারী, কিন্তু এই যুক্তরাষ্ট্র সরকারের কি কেন্দ্রীয় সরকার কি এককভাবে ক্ষমতার অধিকারী হতে পারে না, কারণ কি এখানে প্রাদেশিক অনুযায়ী প্রদেশ অনুযায়ী ক্ষমতা ভাগ করা আছে, এই জন্য কি যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থায় সরকার প্রধানের কি ক্ষমতা একটু কম থাকে। তাহলে ক্ষমতা এবং কর্তৃত্বের এখানে কি একটা আলাদা একটা জিনিস আছে। তারপরে কি হচ্ছে সংবিধান কর্তৃক কি ক্ষমতা বন্টন, তো সংবিধান কর্তৃক ক্ষমতা বন্টনে কি হচ্ছে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা কি দেশের সংবিধানকে আঞ্চলিক সরকার সমূহের মধ্যে কি ক্ষমতা বন্টন করে না, কিন্তু কেন্দ্র সরকার কি ইচ্ছা মতো ওই সমস্ত আঞ্চলিক সরকারের কি হাতে ক্ষমতা অর্পণ করতে পারে। আবার কি কেন্দ্রীয় সরকার প্রাদেশিক বা আঞ্চলিক সরকারকে অর্পিত কোনো ক্ষমতাকে কারণ ব্যতি রেখে প্রত্যাহার করে নিতে পারে। এখানে দেখো সহজভাবে কি বলছে, কেন্দ্রীয় সরকার কি হচ্ছে এক কেন্দ্রিক সরকারের কি হচ্ছে এখানে সকল ক্ষমতা কার হাতে থাকে, কেন্দ্রের হাতে থাকে, ফলে কি হচ্ছে আঞ্চলিকভাবে কোনো ক্ষমতা হস্তান্তর করা হয় থাকে না বা লিপিবদ্ধ থাকে না। সরকার কেন্দ্রীয় সরকার চাইলে কি অঞ্চলে ক্ষমতা হস্তান্তর করতে পারে, আবার কি চাইলে নাও করতে পারে, এখানে কি বাধ্যবাধকতা নেই। কিন্তু যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায় কি হচ্ছে এই জিনিসটা অবশ্যই করতে হবে, সেটা কি প্রাদেশিক এবং আঞ্চলিক সরকার সমূহের মধ্যে কি সংবিধান ক্ষমতা বন্টন করে দেয়। তার মানে কি সংবিধানে উল্লেখ করা থাকে যে কোনটা প্রাদেশিক সরকার কাজ করবে, কোনটা কেন্দ্রীয় সরকার কাজ করবে, এটা কি নির্দিষ্ট করে সংবিধানে উল্লেখ আছে, কিন্তু এক কেন্দ্রিক সরকার ব্যবস্থায় কি সংবিধানে এটা উল্লেখ করা নাই, এটা হচ্ছে কি একটা পার্থক্য। তারপর কি হচ্ছে স্থানীয় সরকার, তাহলে স্থানীয় সরকারে দেখো এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কি প্রশাসনের কি সুবিধার জন্য কি বিভিন্ন স্থানীয় কি সরকার গঠন করে থাকে, কিন্তু তবে এসব স্থানীয় সরকার সমূহ কি কেন্দ্র সরকারের অধীন এবং কি তার এজেন্টার রূপে কাজ করে। কিন্তু যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা কি হচ্ছে আঞ্চলিক বা স্থানীয় সরকার সমূহ কি সংবিধান দ্বারা গঠিত। তাহলে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা কি হচ্ছে স্থানীয় শাসন ব্যবস্থা কি সংবিধান অনুযায়ী পরিচালিত হয়, সংবিধানে লিপিবদ্ধ আছে, তাহলে এখানে কি কোনো গরমিল করার সুযোগ নেই। কিন্তু এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কি এই আঞ্চলিক শাসন ক্ষমতা কি তোমার সংবিধানে উল্লেখ করা নেই, এই জন্য এখানে গরমিল করার একটা সুযোগ আছে, এটাইকে বলা হচ্ছে কি স্থানীয় সরকারের কথা বলা হচ্ছে। তারপরে কি সংবিধানের প্রকৃতি, তাহলে সংবিধানের প্রকৃতি কি, লাইভ প্রবলেম হচ্ছে নাকি? ওকে, তাহলে দেখো তাহলে কি হচ্ছে সংবিধানের প্রকৃতি কি আলাদা হবে। তাহলে একেন্দ্রিক সরকার ব্যবস্থা কি দেশের সংবিধান কি লিখিত অথবা অলিখিত হতে পারে, কিন্তু সুপরিবর্তন এবং দুষ্পরিবর্তনীয় হয়। কিন্তু কি হচ্ছে এদের কি কোনো হতে পারে, কিন্তু অপরপক্ষে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা কি হচ্ছে ব্যবস্থা কি দেশের সংবিধানকে অবশ্যই লিখিত এবং কি দুষ্পরিবর্তনীয় হবে। তাহলে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা কি হবে সংবিধান অবশ্যই লিখিত হবে, কিন্তু একেন্দ্রিক সরকার ব্যবস্থা কি এই সংবিধানটা লিখিত হতেও পারে আবার কি অলিখিত হতে পারে, তাহলে যে কোনো একটা হতে পারে, এটা কোনো নির্দিষ্ট নাই। তারপরে কি আনুগত্য, একেন্দ্রিক সরকার ব্যবস্থা কি দেশের নাগরিককে কি শুধু কেন্দ্রীয় সরকারের প্রতি আনুগত্য হতে হয়, কিন্তু যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা কি দেশের নাগরিককে কি কেন্দ্র এবং কি আঞ্চলিক উভয় সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হয়। হ্যাঁ, তারপর দেখো বিচার বিভাগের কি ভূমিকা, তাহলে এখানে বিচার বিভাগের ভূমিকা আছে, এগুলো তোমরা দেখলে বুঝতে পারবা। অনেক বড় অধ্যায়, এগুলো দেখো আমি একটু স্কিপ করছি, এখানে এগুলো তোমরা পড়লে বুঝতে পারবা যে কি কেন্দ্র এবং কি প্রাদেশিক সরকারের প্রকৃতি দেখলে বুঝতে পারবা। তারপর কি সংবিধানের প্রকৃতি, তাহলে সংবিধানের প্রকৃতিতে বললাম কি হবে এখানে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা কি লিখিত অলিখিত দুইটাই হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা কি অবশ্যই এটা লিখিত সংবিধান হইতে হবে, তাছাড়া কি এটা সম্ভব না।
তারপর কি আছে নাগরিকত্ব প্রসঙ্গ, নাগরিকত্ব প্রসঙ্গ কি এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কি একক নাগরিকত্ব কি বিদ্যমান, কিন্তু যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা কি হতো দ্বৈত নাগরিকত্ব বিদ্যমান থাকে। তাহলে যুক্তরাষ্ট্রে কি একই ব্যক্তি কি একাধারে তার নিজ প্রদেশ বা অঙ্গরাজ্যের কি নাগরিক আবার কি সমগ্র যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারে, এটা বলা হচ্ছে। রাষ্ট্রীয় ব্যয়ের কি পরিমাণ, তাহলে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কি রাষ্ট্রের ব্যয় কি একটা কম থাকে, কিন্তু যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায় কি হচ্ছে রাষ্ট্রের ব্যয় বেশি হয়, এটা হচ্ছে পার্থক্য। হ্যাঁ, তাহলে এগুলো দেখতে পারলাম। এখন দেখো রাজতান্ত্রিক সরকার, তাহলে আমরা রাজতান্ত্রিক সরকারে চলে যাই। 2 নম্বরটা দেখতে পারো নাই, আচ্ছা একটু সমস্যা মনে হচ্ছিল। 2 নম্বর কোনটা? ও 2 কি সংবিধান কর্তৃক ক্ষমতা বন্টন, ওই যে যেটা বললাম সংবিধান কর্তৃক ক্ষমতা বন্টন কি যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় কি ক্ষমতাটা কি হচ্ছে তোমার সংবিধানে উল্লেখ করা থাকে না যে আঞ্চলিকভাবে কি করতে হবে, এই জিনিসটা পরিচালনা করতে হবে, কিন্তু এতে কি হচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায় কি সংবিধানে নির্দিষ্টভাবে উল্লেখ থাকে যে কতটুকু ক্ষমতা কেন্দ্রের হাতে থাকবে, কতটুকু ক্ষমতা কি প্রদেশের হাতে থাকবে, এটা নির্দিষ্ট করা আছে। কিন্তু এককেন্দ্রিক সরকার ব্যবস্থা কি এটা নির্দিষ্ট করে দেওয়া নেই, এই জন্য এটাকে কি বলা হচ্ছে সংবিধান কর্তৃক কি ক্ষমতা বন্টনের কথা বলা হচ্ছে। ওকে দেখো তাহলে পরবর্তীতে জিনিস চলে যাই। রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা, তাহলে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা কি রাজতন্ত্র হচ্ছে কি সেই শাসন ব্যবস্থা যেখানে কি রাজা বা রানীর হাতে কি রাষ্ট্রের চরম বা সর্বোচ্চ কর্তৃত্ব কি ন্যস্ত থাকে এবং কি রাজা বা রানী কি উত্তরাধিকার সূত্রে কি ক্ষমতা লাভ করে, যেমনটা কোথায় দেখতে পারি আমরা ব্রিটেন অর্থাৎ কি ইংল্যান্ডে এই পদ্ধতি এখনো প্রচলিত আছে। তাহলে এটা তো বুঝতে পারলা। এই যে দেখো রাজতন্ত্র দেখো দুইটা হতে পারে, একটা কি অসীম বা চরম রাজতন্ত্র, আর একটা কি সসীম বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। তাহলে অসীম বা চরম রাজতান্ত্রিক এখানে কি হবে বংশানুক্রমিক রাজতন্ত্র থাকে, তারপরে কি স্বেচ্ছাচারী রাজার শাসন থাকে, কি অগণতান্ত্রিক আইনসভা নেই কিংবা থাকলেও তা কি রাজার অবজ্ঞাবহ, তারপরে কি জনপ্রতিনিধি নেই কিংবা থাকলেও কি রাজা তারা কি রাজার আনুগত্য করে, এটা হচ্ছে কি অসীম বা চরম রাজতন্ত্র। আর সসীম বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কি হবে কি বংশানুক্রমিক রাজতন্ত্র ঠিকই থাকবে, তারপরে কি রাজার ক্ষমতা সীমিত থাকবে, তার মানে কি রাজা চাইলে কি যে কোনো কিছু করতে পারবে না, এটা হচ্ছে কি সসীমে। তারপরে কি নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক পদ্ধতিতে কি রাষ্ট্র পরিচালিত হয়, তারপরে কি আইনসভা সার্বভৌম এবং কি জনপ্রতিনিধিদের কি সরকার পরিচালনা করে, তাহলে জনপ্রতিনিধিরা কি সরকার পরিচালনা করে, এটা হচ্ছে কি সসীম বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। তাহলে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এখন একদম ক্লিয়ার হওয়ার কথা। তাহলে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কি হবে এখানে বংশানুক্রমিক রাজা থাকলেও কি হবে জনপ্রতিনিধির মাধ্যমে কি সরকার পরিচালিত হয় কিংবা কি রাষ্ট্র পরিচালিত হবে। তাহলে রাজতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য কি রাজা বা রানীকে বংশানুক্রমিক উত্তরাধিকার সূত্রে কি ক্ষমতা অধিষ্ঠিত হয়, তা যেমন কি অবশ্যই কি মালয়েশিয়ার রাজা কিন্তু নির্বাচিত হয়। তাহলে একটা পার্থক্য আছে, সেটা কোথায় মালয়েশিয়ার রাজা কিন্তু নির্বাচনের মাধ্যমে আসে, তিনি কিন্তু বংশানুক্রমিক বা আসতে পারে না, মালয়েশিয়ার রাজা হচ্ছে নির্বাচনের মাধ্যমে। কিন্তু ব্রিটেনের রাজা অর্থাৎ কি ব্রিটেন বা ইংল্যান্ড ব্রিটেনের রাজা কিন্তু বংশানুক্রমিকভাবে আসে। তারপরে কি নিরঙ্কুশ রাজতন্ত্রে কি রাজা বা রানী হচ্ছেন কি একাধারে রাষ্ট্রপ্রধান আরেকটা কি সরকার প্রধান, তাহলে এই রাজা হচ্ছে কি রাষ্ট্রপ্রধান রাজাই সরকার প্রধান দুইটাই হতে পারে। তারপরে কি নিরঙ্কুশ রাজতন্ত্রে কি রাজা বা রানীর হাতে কি আইন প্রণয়ন শাসন কাজ পরিচালনা এবং কি বিচারের চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত থাকে, তাহলে রাজাই কিন্তু আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ সবকিছু পরিচালনা করতে পারে। তারপরে কি আছে নিরঙ্কুশ রাজতন্ত্রে কি শাসন বিভাগের কি প্রাধান্য কি লক্ষ্য করা যায়, তবে কি গ্রেট ব্রিটেন জাপান মালয়েশিয়া কি প্রভৃতি দেশে কি সীমিত রাজতন্ত্র এবং কি সংসদীয় গণতন্ত্র থাকে কি আইনসভা সার্বভৌম কি ক্ষমতার অধিকারী। তাহলে ব্রিটেনে তারপর হচ্ছে কি জাপানে তারপর হচ্ছে কি মালয়েশিয়াতে কি একটা সীমিত রাজতন্ত্র পরিচালিত আছে, তার মানে কি রাজা এখানে বাধ্য থাকে, সবকিছু চাইলেই নিজেরা করতে পারে না, একটা কি জবাবদিহির একটা ব্যবস্থা আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে। তারপরে কি নিরঙ্কুশ রাজতন্ত্রে কি কোনো রাজনৈতিক দল থাকে না, এমনকি রাজনৈতিক কর্মকাণ্ড কি নিষিদ্ধ থাকে, তবে কি সসীম রাজতন্ত্রে কি রাজনৈতিক দল ব্যবস্থা বিদ্যমান থাকে। তাহলে নিরঙ্কুশ রাজতন্ত্র তার মানে কি এই যে দেখো যেখানে কি কিন্তু সসীম সসীম মানে কি নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে কি থাকবে রাজনৈতিক দল ব্যবস্থা বিদ্যমান থাকে, কিন্তু অসীমে কি হচ্ছে অসীম রাজতান্ত্রিক ব্যবস্থায় কি এই রাজনৈতিক দলের কি কোনো কর্মকাণ্ড থাকবে না, সবকিছু কি নিষিদ্ধ থাকবে, কিন্তু সসীমে রাজনৈতিক দলের ব্যবস্থা বিদ্যমান থাকতে পারে। ব্রিটেন আর গ্রেট ব্রিটেন বলতে কি এটা হচ্ছে তোমার গ্রেট ব্রিটেন ছিল আগে, বর্তমানে হচ্ছে ব্রিটেন। গ্রেট ব্রিটেন কেন বলা হচ্ছে গ্রেট ব্রিটেন যখন বলা হচ্ছে তখন কি গ্রেট ব্রিটেনের আওতাধীন বেশ কিছু রাষ্ট্র মিলে কি একটা
ব্রিটেনটা ছিল একটা কি বেশ কিছু কয়েকটা রাষ্ট্রে মিলে যুক্ত ছিল, এটাকে বলা হচ্ছে গ্রেট ব্রিটেন। কিন্তু ব্রিটেনটা হচ্ছে কি আলাদা, বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে ব্রিটেন। হ্যাঁ, মাঝখানে একটু নেট প্রবলেম ছিল, এই জন্য কি বারবার একটু আটকে যাচ্ছিল লাইভটা, এই জন্য সমস্যা হতে পারে। তাহলে দেখো নিরঙ্কুশ রাজতন্ত্রে কি নির্বাচন ব্যবস্থা কি নেই, তাহলে এখানে কি নির্বাচন ব্যবস্থা নেই। তাহলে আমরা এটা খুব সংক্ষিপ্তভাবে বুঝলাম। রাজতন্ত্রে কি রাজা বা রানী কি হচ্ছে কি রাষ্ট্রপ্রধান, সবকিছুর মূল নিয়ন্ত্রক, প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ কি ব্যক্তি। তাহলে রাজতন্ত্রে রাজাই কি সবকিছু পরিচালনা করতে পারে। ওকে, তাহলে রাজতন্ত্রের কি কিছু গুণাবলী আছে, তাহলে গুণাবলীগুলো কি, রাজা বা রানী কি রাষ্ট্রের ঐক্যের প্রতীক কি হিসেবে কাজ করে থাকেন, ফলে কি জাতীয় সংহতি বা ঐক্য দৃঢ় হয়। তারপরে কি রাজা বা রানী কি রাজনীতি নিরপেক্ষ ব্যক্তি হয় কি সকলের নিকট কি তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। তার মানে কি রাজা রানী যেহেতু কি এখানে রাজনীতিতে জড়িত থাকে না, তাহলে কি এই জন্য সবার কাছে কি গ্রহণযোগ্যতা পায়। তারপরে কি রাজতন্ত্র কি স্থায়ী শাসন ব্যবস্থা, নিরঙ্কুশ রাজতন্ত্রের কি দীর্ঘদিন একই রাজার কি শাসন চালু থাকে, সসীম বা কি নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে কি প্রধানমন্ত্রী পরিবর্তন হলে কি রাজা বা রানী কি থাকে। তাহলে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ব্যবস্থা কি হচ্ছে, প্রধানমন্ত্রী পরিবর্তন হলেও কি রাজা বা রানী কি একই থাকে, এ হচ্ছে আলাদা পার্থক্য। তবে কি রাজা রানীর কি রাষ্ট্রপ্রধান হিসেবে কি ক্ষমতা লাভ করেন এবং উত্তরাধিকার সূত্রে, তাহলে উত্তরাধিকার সূত্রে কি এটা ক্ষমতা লাভ করতে পারে। এক্ষেত্রে কি নির্বাচনের মধ্যে কি ব্যয়বহুল পদ্ধতির প্রয়োজন হয় না, তাহলে এটা কি অপচয় রোধ হচ্ছে এখানে। তারপরে কি নিরঙ্কুশ রাজতন্ত্রে কি নির্বাচনের ব্যবস্থা নেই, রাজনৈতিক কর্মকাণ্ডের কি অনুমতি নেই। তাহলে নিরঙ্কুশ রাজতন্ত্র বলতে কি, নিরঙ্কুশ রাজতন্ত্র বলতে অসীম রাজতন্ত্রকে বোঝায়, যেটা স্বেচ্ছাচারী হতে পারে। ওকে, রাজতন্ত্রে কি রাষ্ট্রপ্রধান পদের কি স্থায়িত্ব বা নিরপেক্ষতা কি থাকা কি শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং কি ফলে অর্থনৈতিক উন্নতি বা মান কল্যাণ কি সূচিত থাকে। তাহলে বুঝতে পারছো, এগুলো তোমরা দেখলে বুঝতে পারো। এখন দেখো দোষ ত্রুটি, তাহলে ত্রুটিগুলো কি হতে পারে, নিরঙ্কুশ রাজতন্ত্র কি গণতন্ত্র বিরোধী, তাহলে এটা যেহেতু গণতন্ত্র বিরোধী এখানে কি জনগণের কি নিরঙ্কুশ রাজতন্ত্র কি শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে না, তাহলে জনগণ শাসনতন্ত্রে অংশগ্রহণ করতে পারে না নিরঙ্কুশে। কিন্তু অসীমে, অসীম মানে কি সসীমে, এটা নিরঙ্কুশ মানে কি, নিরঙ্কুশ মানে হচ্ছে অসীম, যেখানে কি রাজা সবকিছু, সীমা নেই। কিন্তু সসীমে কি হচ্ছে, সসীমে দূর কি লেখি, সসীমে কি হচ্ছে এখানে একটা বাধা থাকে, বাধা থাকে, বাধা। সসীমে কি থাকবে, বাধা থাকবে। তার মানে কি সসীমে হচ্ছে কি একটা কি থাকতে পারে, জনগণের অংশগ্রহণ থাকে সসীমে। নিরঙ্কুশ রাজতন্ত্র কি নির্বাচন ব্যবস্থা বা রাজনৈতিক দল ব্যবস্থা নেই, কিন্তু জনগণকে স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে, এটা একটা বাধা। তারপরে কি নিরঙ্কুশ রাজতন্ত্র কি ব্যক্তি স্বাধীনতা নেই, জনগণকে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে না। তারপরে কি নিরঙ্কুশ রাজতন্ত্র কি আইনের শাসন নেই, সাম্যনীতি নেই, ফলে কি ন্যায় বিচার পদদলিত হয়। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, একটা হচ্ছে নিরঙ্কুশ তার মানে কি একটা অসীম মানে কি স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা, আর একটা হচ্ছে কি সসীম রাজতন্ত্র, সেখানে কি জনগণের একটা অংশগ্রহণ থাকে, সেখানে কি বিভিন্নভাবে বা জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই কিন্তু অসীম মানে কি সসীম রাজতন্ত্র পরিচালিত হয়। এটা দুইটা জিনিস একটু আলাদা করে মনে রাখিও। তারপরে কি নিরঙ্কুশ রাজতন্ত্র কি রাজা এবং কি তার আত্মীয় স্বজন বংশ কি সভাসদ আমত্তরাই কি দেশ শাসন করে। নিরঙ্কুশ রাজতন্ত্র কি স্বায়ত্ত শাসনকে কি অস্বীকার করে, তাহলে তারা স্বায়ত্ত শাসন মানে না। নিরঙ্কুশ রাজতন্ত্র কি প্রকৃত অর্থে কি স্বেচ্ছাচারী শাসন, তাহলে নিরঙ্কুশ রাজতন্ত্র কি সবসময় স্বেচ্ছাচারী হতে হবে। নিরঙ্কুশ রাজতন্ত্র কি ব্যক্তির কি আত্মোপলব্ধি ঘটে না, বরং কি ব্যক্তি সত্তার অপমৃত্যু ঘটে, এগুলো হচ্ছে কি ত্রুটি ছিল। এখন দেখো সমাজতান্ত্রিক সরকার, সমাজতান্ত্রিক সরকার বলতে কি কোনটাকে বোঝায়, যেখানে কি সবকিছুর মালিক থাকে কে, মালিক থাকে সরকার, জনগণ কি শুধু কাজ করবে এবং তার বিনিময়ে কি পাবে, তারা পারিশ্রমিক পাবে, এটা হচ্ছে সমাজতান্ত্রিক সরকার। বা সোশিয়ালিস্ট গভর্নমেন্ট, সমাজতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে কি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের কি তথা পুঁজিবাদের বিপরীত ধর্মী ব্যবস্থা। সমাজতন্ত্র হচ্ছে কি এমন একটি পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা যেখানে কি উৎপাদনের উপাদানগুলোর উপর কি ব্যক্তিগত কোনো মালিকানার পরিবর্তে কি সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়। তার মানে কি এখানে কোনো ব্যক্তি মালিকানা থাকবে না, এটা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্রের ব্যবস্থা। তাহলে এটা কোথায় আছে, এটা ছিল কোথায়, এটা হচ্ছে বর্তমানে চীনে আছে। তারপরে এটা কোথায়, রাশিয়াতে ছিল, রাশিয়াতে এখানে ছিল আছে এটা জিনিস। তাহলে এগুলো অবস্থা ছিল।
তো এখন দেখো সমাজতন্ত্রবাদের উৎপত্তি বা বিকাশ, তাহলে ওল্ড টেস্টামেন্ট বা মোজেস কর্তৃক প্রণীত অনুশাসনের মধ্যে কি সর্বপ্রথম সমাজতন্ত্রের উল্লেখ পাওয়া যায় গ্রিক দার্শনিক প্লেটোর কি রিপাবলিক গ্রন্থে। প্লেটোর রিপাবলিক গ্রন্থে কি সমাজতন্ত্র সম্পর্কে আলোকপাত করা হয় 1516 সালে কি প্রকাশিত টমাস মুরের কি লিখিত ইউটোপিয়া গ্রন্থে কি সমাজতন্ত্র সম্পর্কিত কি চিন্তার রাজ্যকে আলোড়ন সৃষ্টি করে। তাহলে এখানে মনে রাখবা টমাস মুরের হচ্ছে কি ইউটোপিয়া আর প্লেটোর হচ্ছে কি রিপাবলিক, এই গ্রন্থগুলোর নাম মনে রাখিও। তাহলে এখান থেকে কি সমাজতন্ত্রের উৎপত্তি হচ্ছে। তাহলে কি বলছে বুঝতে পারছো যে ফরাসি বিপ্লবের সমাজতান্ত্রিক নেতা কি বেবুফ, তারপরে সমাজের আমল পরিবর্তনের জন্য কি বৈপ্লবিক পন্থা কি সাম্যবাদ প্রতিষ্ঠার আহ্বান জানাতে গিয়ে কি প্রাণদণ্ডে দণ্ডিত হন। তাহলে সমাজতন্ত্র কিভাবে আসলো? সমাজতন্ত্র আসলো রাশিয়া থেকে সর্বপ্রথম। তারা চিন্তা ভাবনা কি করলো, জনগণের ভালো ভালো করতে গেলে কিংবা কি দেশের উন্নয়ন করতে গেলে অবশ্যই কি ব্যক্তি মালিকানা দূর করতে হবে, তখন থেকে কি সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু পরবর্তীতে কি সমাজতন্ত্র বিলুপ্ত হয়ে যায়। তাহলে এগুলো তো ছিল। তারা কার্ল মার্কসের সমাজতান্ত্রিক আদর্শকে কি সামনে রেখে 1917 সালে কি বিপ্লবের মাধ্যমে কি হচ্ছে লেনিন কি রাশিয়ার সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থাকে প্রতিষ্ঠা করে। তাহলে রাশিয়াতে সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা কি করে প্রতিষ্ঠা করেছিল কে লেনিন। লেনিন কত সালে? 1917 সালে। কার দিক অনুসরণ করে? কার্ল মার্কসের সমাজতান্ত্রিক আদর্শকে অনুসরণ করে তিনি রাশিয়াতে এটা প্রতিষ্ঠিত করেছিলেন সর্বপ্রথম। এখন দেখো, ওকে সামারিটা আরেকবার সংক্ষেপে বলে দেবো, সমস্যা নেই। সমাজতান্ত্রিক সরকারের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো কি ব্যক্তি মালিকানার পরিবর্তে কি রাষ্ট্রীয় মালিকানা থাকবে। তাহলে কি ব্যক্তি মালিকানার পরিবর্তে কি রাষ্ট্রীয় মালিকানা থাকে। তারপরে কি সমষ্টির স্বার্থে কি প্রতি গুরুত্ব প্রদান, সামাজিক কল্যাণ, সম্পদের সুষম বন্টন, সর্বহারার একনায়কতন্ত্র, তারপরে কি একদলীয় ব্যবস্থা, পরিকল্পিত অর্থনীতি। এগুলো হচ্ছে কি এর বৈশিষ্ট্য। এর গুণাবলীগুলো দেখো, কিছু গুণ আছে, সেগুলো কি সম্পদের সুষম বন্টন, শ্রমিকের কি মজুরি নিশ্চয়তা বিধান, শ্রমজীবী মানুষের অধিকার, তারপরে কি সাম্যের চুক্তি, গণতন্ত্রের যুক্তি, তারপরে কি সাম্য সহযোগিতার পরিবেশ সৃষ্টি, তারপরে কি কর্মসংস্থানের ব্যবস্থা। এগুলো হচ্ছে কি তোমার সমাজতান্ত্রিক ব্যবস্থার কিছু গুণাবলী। ত্রুটিগুলো দেখো, ত্রুটিগুলো কি গণতন্ত্রের কি পরিপন্থী, এখানে গণতন্ত্র থাকে না, ব্যক্তি স্বাধীনতা নেই, তারপরে কি মূল্য হ্রাস পায় না, তারপরে কি উৎপাদন ব্যাহত হয়, তারপর কি হচ্ছে রাষ্ট্রের মুখাপেক্ষি হতে হয়, তারপরে কি রাষ্ট্র স্বৈরাচারী হতে পারে, কিংবা কি মানুষের জীবনের কি বৈচিত্র্যহীনতা দেখা দেয়। এখানে সবাই যেহেতু একরকম, এখানে কি ধনী গরিব বলতে কোনো মানুষ থাকে না। তাহলে সমাজতান্ত্রিক রাষ্ট্রে কি হচ্ছে ধনী গরিব বলতে কি কোনো মানুষ থাকবে না, সবাই কি একই থাকবে। এই জন্য এখানে কি জীবনের বৈচিত্র্যহীনতা দেখা দেয়। এখন দেখো সামরিক সরকার। সামরিক সরকার বলতে কি যে সরকার ব্যবস্থা কি সরকার মানে কি তোমার হচ্ছে সামরিক প্রধান যেটাকে সরকার প্রদান করে সেটা হচ্ছে সামরিক সরকার। তাহলে আমরা সংক্ষেপে কি বলতে পারি? দেখো এখানে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, সামরিক সরকারকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা কি কর্তৃত্ববাদী সামরিক সরকার আর একটা কি সর্বাত্মকবাদী সামরিক সরকার। তাহলে একটি দেশের কি নির্বাচিত সরকারের শাসন ক্ষমতা যখন কি সে দেশের সামরিক বাহিনীর দখল বা কি করায়ত্ত করে নেয় এবং কি সরকার পরিচালনা করতে শুরু করে, তখন তাকে কি সামরিক সরকার বলে। তাহলে এটা কখন ছিল? এই সামরিক শাসন কখন ছিল? সামরিক শাসন ছিল কার সময়? জিয়ার সময়। জিয়াউর রহমানের সময় সামরিক শাসন দেখা গিয়েছিল। তিনি কি ছিলেন? তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন। তিনি কি করেছিলেন? সামরিক শাসন পরিচালনা করেছিলেন। তাহলে সামরিক শাসনকে কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগে, একটা হচ্ছে কর্তৃত্ববাদী আর একটা কি সর্বাত্মকবাদী। তাহলে একটু আমরা আলোচনা করি সামরিক সরকারের গুণাবলীগুলো কি কি। যুদ্ধকালীন সময়ের জন্য কি উপযোগী, দুর্নীতি দূরীকরণে কি প্রাথমিক সাফল্য, তারপর কি আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, তারপর কি ভূখণ্ডগত সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এরা উপযোগী, রাজনৈতিক কি স্থিতিশীলতা থাকে এবং কি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারে। তাহলে এদের বেশ কিছু গুণাবলী আছে। এখন আমরা ত্রুটিগুলো একটু দেখি। হ্যাঁ ইউটোপিয়া সব জায়গাতে আছে বুঝছো, ইউটোপিয়া হিস্টোরিতে আছে, সোসিওলজিতে আছে, ইতিহাসে আছে, সিভিক্সে আছে, সব জায়গাতে আছে। সামরিক সরকারের ত্রুটিগুলো কি? অস্বাভাবিকতা, তারপরে কি অগণতান্ত্রিক বা স্বৈরাচারী, তারপরে কি কর্তৃত্ববাদী অথবা কি সর্বাত্মকবাদী, একনায়কতন্ত্র দুষ্টুটি, তারপরে কি ব্যক্তি স্বাধীনতার অভাব থাকে, গোষ্ঠীতন্ত্র, তারপরে কি জোরের যুক্তি অবিশ্বাস, তারপরে কি নেতৃত্বের সংকট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানে কি বিকাশে বাধা প্রদান। এগুলো ত্রুটি বা দোষ, এগুলো দেখলে বুঝতে পারবা। এখন দেখো ধর্মতান্ত্রিক সরকার। ধর্মতান্ত্রিক সরকার বলতে আমরা কি বুঝতে পারি? ধর্মীয় বিধিবিধান এবং কি আদেশ নিষেধ অনুযায়ী কি যখন কোনো রাষ্ট্র শাসন ব্যবস্থাকে পরিচালিত হয় তাকে কি ধর্মতান্ত্রিক সরকার ব্যবস্থা বলে। এটার সঠিক উদাহরণ কি হতে পারে? আফগানিস্তান।
তাহলে আফগানিস্তানে কি হচ্ছে, আফগানিস্তানে ধর্মতান্ত্রিক সরকার ব্যবস্থা পরিচালিত আছে, যেখানে কি তালেবানরা এই সরকার ব্যবস্থা পরিচালনা করছে। তারা কি কোরআন এবং হাদিসের মাধ্যমে কি রাষ্ট্র পরিচালনা করে, এটাকে কি বলা হচ্ছে, ধর্মতান্ত্রিক সরকার ব্যবস্থা বলা হচ্ছে। তারপরে কি আছে, সৌদি আরবে আছে, তারপরে কি আরব বিশ্বগুলোতে এই ধর্মতান্ত্রিক সরকার ব্যবস্থা পরিচালিত হয়, মানে কি তারা কোরআন এবং হাদিসের আলোকে কি রাষ্ট্র পরিচালনা করে। হ্যাঁ, তোমার মোটামুটি বুঝতে পারছো, তোমার সিভিক্স বলো, হিস্টোরি বলো, সোসিওলজি বলো, এই সাবজেক্টগুলো কিন্তু একই রকম। তোমার এই যে একটা মূল বিষয় তোমাদের কথা বলি, সেটা হচ্ছে তোমাদের এই যে যে আছে তোমার সোসিওলজি, তারপর হচ্ছে কি তোমার সিভিক্স মানে পরিণতি যেগুলো আছে, পরিণতি, সমাজবিজ্ঞান, এগুলো কিন্তু ইতিহাসের একটা সাবজেক্ট, মানে কি ইতিহাস হচ্ছে মূল সাবজেক্ট, আর সোসিওলজি তারপর হচ্ছে সিভিক্স এগুলো হচ্ছে সাবজেক্ট, মানে কি এগুলোর মানে কি শাখা সাবজেক্ট হচ্ছে এগুলো। এই জন্য এগুলো কি একটা জিনিস প্রত্যেকটা জিনিসে থাকায় দেখা যায়। হ্যাঁ, ইরানেও আছে, ঠিক আছে। এখন দেখো ধর্মতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য, এগুলো কি ধর্মীয় বিধিবিধান থাকবে, তারপরে সার্বভৌম ক্ষমতা, বিধাতার প্রতিনিধি, তার মানে কি কুরআন হাদিস অনুযায়ী চলবে, ধর্মভিত্তিক রাজতান্ত্রিক দল। শুধু এগুলো কিন্তু ইসলামী রাষ্ট্রের কথা না, ধর্মতান্ত্রিক বলতে কি, যেমন ধরো কিছু বৌদ্ধ কেন্দ্রিক কিছু রাষ্ট্র আছে, সেগুলোকে বৌদ্ধ ধর্ম অনুযায়ী চলে, খ্রিস্টান ধর্ম অনুযায়ী কিছু রাষ্ট্র চলে, এগুলোকে আলাদা করা হচ্ছে। তারপরে কি একদলীয় ব্যবস্থা, তারপরে কি রাষ্ট্রের আইনের উৎস, তারপরে কি অর্থনৈতিক কর্মকাণ্ড, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এখন গুণাবলীগুলো কি কি আছে, ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা, অবিচার অনাচার দূরীকরণ, তারপরে কি সামাজিক সুবিচার প্রতিষ্ঠা, ভ্রাতৃত্ব বোধ থাকে, তারপরে কিছু কি শান্তি শৃঙ্খলা রক্ষা, এগুলো হচ্ছে কি এর কিছু গুণাবলী। ত্রুটিগুলো একটু দেখি, একদলীয় ব্যবস্থা থাকে, এগুলো হচ্ছে একটা ত্রুটি। তারপরে কি স্বৈরাচারী হতে পারে, সর্বাত্মক সরকার হতে পারে, তারপরে কি দায়িত্বশীল বা জবাবদিহিতার অভাব থাকে, প্রগতি বা কি মুক্ত চিন্তার বিরোধী হতে পারে, তারপরে কি রাজনৈতিক স্বার্থে কি ধর্মের অপব্যবহার, তারপরে কি মানবিক আইনের কি প্রতি অশ্রদ্ধা, এগুলো কি এগুলোর কিছু ত্রুটি আছে, এই জন্য এগুলো দেওয়া আছে এখানে। এখন দেখো উত্তম সরকারের বৈশিষ্ট্য, আসলে উত্তম সরকার মানে কি পারফেক্ট সরকারের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কি সেগুলো আমরা একটু দেখে নিই, যে একটা সুস্থ সবল সরকারের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত সেগুলো এখানে দেওয়া আছে। সেগুলো কি, গণতান্ত্রিক হবে, তারপরে কি দায়িত্বশীল বা জবাবদিহিমূলক হতে হবে, তারপরে কি আইনসভার সার্বভৌমত্ব হবে, তারপরে কি আইনের অনুশাসন পরিচালিত হবে, অবশ্যই কি থাকতে হবে, যদি রাষ্ট্র ভালোভাবে পরিচালনা করতে হয় অবশ্যই কি হতে হবে, আইনের অনুশাসন করতে হবে। তারপরে কি ক্ষমতার স্বতন্ত্রীকরণ করতে হবে, তার মানে কি ক্ষমতাগুলো কেন্দ্র থেকে প্রদেশ, মানে কি ক্ষমতাগুলো কি মানে তোমার বড় ধাপ থেকে নিম্ন ধাপে বা অঞ্চল অনুযায়ী কি ভাগ করে দিতে হবে। তারপরে কি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে, তারপরে কি জনগণের আস্থা অর্জন করতে হবে, সরকারি কর্মচারীদেরকে জনহিতকর মানসিকতা থাকতে হবে, মুক্ত এবং কি স্বাধীন প্রচার মাধ্যম থাকতে হবে, তারপরে কি গণতান্ত্রিক ঐতিহ্য এবং কি সহনশীলতা। তাহলে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি একটা সুস্থ সবল কি সরকারের, উত্তম সরকারের কি কিছু বৈশিষ্ট্য। হ্যাঁ দেখো, ক্ষমতা বিকেন্দ্রীকরণ স্বতন্ত্র বেশ জিনিসগুলো কিন্তু একই রকম। বিকেন্দ্রীকরণ মানে কি কেন্দ্র থেকে কি করতে হবে, কেন্দ্র থেকে কি বিকেন্দ্র করা, তার মানে কি কেন্দ্র থেকে ক্ষমতাগুলোকে কি হস্তান্তর করা, এটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। কেন্দ্র থেকে হস্তান্তর করা বিকেন্দ্রীকরণ। বুঝতে পারছো বিকেন্দ্রীকরণ বলতে ওটা কি বোঝাচ্ছে? তারপর দেখো, তারপরে কি বাংলাদেশের উত্তম সরকারের কিছু পথে অন্তরায়, মানে কি বাংলাদেশে উত্তম সরকার কেন হচ্ছে না সেটার একটা জিনিস এখানে দেওয়া আছে। আচ্ছা, সর্বাত্মকবাদী সরকার এটা হচ্ছে কি দেশ জানো, সর্বাত্মকবাদী সরকার বলতে যেই দেশে কখনো স্বৈরতন্ত্র, কখনো গণতন্ত্র, কখনো একনায়কতন্ত্র, এরকম ভিন্ন ভিন্ন রাষ্ট্র পরিচালনা দেখা যায় কিংবা কি সরকার ব্যবস্থা দেখা যায়, তখন সেটাকে কি সর্বাত্মকবাদী সরকার ব্যবস্থা বলা হয়ে থাকে। মানে মোটামুটি এরকম একটা ধারণা তৈরি নিতে পারো যে আসলে এরকম হতে পারে। এটা আমার সঠিক জানা নেই, তবে এটা এটা আমার জানা মতে এটা হতে পারে। তবে যদি না বুঝতে পারো তাহলে একটু আলাদা করে দেখবা।
স্বতন্ত্রীকরণ বিকেন্দ্রীকরণ এক না, আলাদা আলাদা। স্বতন্ত্রীকরণ বিকেন্দ্রীকরণ আলাদা। বিকেন্দ্রীকরণ মানে কি কেন্দ্র থেকে আলাদা করে দেবে, তার মানে কি কেন্দ্র থেকে ক্ষমতাগুলো হস্তান্তর করতে হবে। আচ্ছা দেখো, তাহলে বাংলাদেশে উত্তম সরকারের কিছু পথে কি অন্তরায় মানে কি বাধা, তাহলে বাংলাদেশে কেন উত্তম সরকার ব্যবস্থা পরিচালনা হতে পারে না, তার বাধাগুলো কি কি? সুষ্ঠু গণতন্ত্র গড়ে উঠতে পারে না, তারপরে কি দায়িত্বশীলতার অভাব, আইনের অনুশাসনের অভাব, তারপরে কি ক্ষমতার স্বতন্ত্রীকরণের হয়নি, তারপরে কি ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়নি, তারপরে কি জনগণের আস্থা অর্জনে কি ব্যর্থতা। তাহলে জনগণের আস্থা অর্জনে ব্যর্থতা। তারপরে কি আমলাদেরকে দৌরাত্ম, তারপরে কি প্রচার যন্ত্রের কি উপর অহেতুক সরকারি হস্তক্ষেপ, তারপরে কি সহনশীলতার অভাব। আচ্ছা দেখো, তোমাদের একটু মানে যেটা নিয়ে তোমাদের কনফিউশন তৈরি হচ্ছে যে আসলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি আর হচ্ছে বিকেন্দ্রীকরণ কি। স্বতন্ত্রীকরণ বলতে কোনটাকে বোঝায় জানো? যখন নির্দিষ্ট ক্ষেত্রে মানে কি এটাকে কি বলা যায় যে কি হচ্ছে আইন বিভাগ কিংবা কি বিচার বিভাগের কার্যগুলো, আইন বিভাগ বিচার বিভাগ এবং কি শাসন বিভাগের কার্যগুলো যখন কি নির্দিষ্ট কি হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বা বিভাগের উপর যখন কি ন্যস্ত করা হয় সেটা হচ্ছে স্বতন্ত্রীকরণ। আর বিকেন্দ্রীকরণ কোনটা? যখন এই ক্ষমতাগুলো মানে স্বতন্ত্রীকরণ ক্ষমতাগুলো যখন কি হবে কেন্দ্র থেকে প্রদেশে কিংবা কি অঞ্চলে কিংবা আঞ্চলিকভাবে যখন কি বন্টন করা হবে সেটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। মানে কি কেন্দ্র থেকে বিকেন্দ্র করা হবে সেটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। আর স্বতন্ত্রীকরণ কোনটা? যেটাতে কেন্দ্রের হাতে কিছু ক্ষমতা দেওয়া হবে সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। যেমন কি আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগের উপর যখন কিংবা ওই বিভাগে কর্মরত কিছু ব্যক্তির উপর যখন কি কিছু ক্ষমতা হস্তান্তর করা হয় সেটা হচ্ছে স্বতন্ত্রীকরণ। তাহলে এখন আর কনফিউশন থাকার কথা না। ওকে, তারপরে কি হচ্ছে বাংলাদেশ উত্তম সরকার প্রতিষ্ঠানের কি সমস্যার সমাধানের উপায়, তার মানে কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায়, কিভাবে বাংলাদেশে এই উত্তম সরকার ব্যবস্থা পরিচালনা করা যাবে, সেগুলো কি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তারপরে কি সামরিক শাসন বিরোধী পদক্ষেপ নিতে হবে, তারপরে কি দায়িত্বশীল সরকার নিতে হবে, তারপরে কি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ক্ষমতার স্বতন্ত্রীকরণ করতে হবে, তার মানে কি নির্দিষ্ট ব্যক্তির উপর কিংবা কি আইন বিভাগ শাসন বিভাগের উপর কি ক্ষমতাগুলো হস্তান্তর করতে হবে, তারপরে কি বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে, তার মানে কি প্রদেশ অনুযায়ী অথবা কি একদম নিম্ন পর্যায় পর্যন্ত কি ক্ষমতাগুলো দিতে হবে, তারপরে কি জনগণের আস্থা অর্জন করতে হবে, আমলাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, স্বাধীন প্রচার মাধ্যম থাকতে হবে এবং কি সহনশীলতা থাকতে হবে। যদি এগুলো থাকে তাহলে কি এই সমস্যাটা সমাধান করা সম্ভব হবে। তারপরে কি আছে সরকারের অঙ্গসমূহ বা আইন তার আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তাহলে এই তিনটা জিনিস এখানে আলোচনা করা হচ্ছে। আচ্ছা ক্লাস মনে অনেক লং হয়ে যাচ্ছে না, শেষ করতে পারবো আমরা? কতটুকু স্যার স্লাইড দেখি তোর কয়টা আছে, শেষ করা যাবে? ও এখনো অনেক আছে, বুঝতে পারছো? ওকে, আচ্ছা দেখো, আমরা এক কাজ করতে পারি, আজকে অধ্যায়টা অনেক বড়, একবার শেষ করলে তোমাদের মাথায় ঢুকবে না। আমরা আজকে আলোচনা করলাম কতটুকু পর্যন্ত? সরকার ব্যবস্থা পর্যন্ত আলোচনা করেছি। তাহলে আমরা আলোচনা করেছি কি সরকার ব্যবস্থা পর্যন্ত। তাহলে আমরা আজকে এখানে রাখি, তাছাড়া তোমাদেরও বুঝতে অসুবিধা হবে, আমাদেরও কি ক্লাস নিতে অসুবিধা হয়ে যাবে। ক্লাস অনেক লং হয়ে গেছে, অলরেডি 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি যে এখনো কি হচ্ছে দেখো, আমরা এখনো অর্ধেকে আছে, আরও অর্ধেক পড়া আছে। আজকের অধ্যায়ের কি আমরা অর্ধেক শেষ করতে পারছি, আরও অর্ধেক আছে। তোমাদের সম্পূর্ণ এত চাপ দেওয়া যাবে না। তাহলে আমরা দেখো আজকে কতদূর পর্যন্ত শেষ করলাম। আমরা আজকে শেষ করেছি সরকার কাঠামো পর্যন্ত। আমরা আগামী ক্লাসে পড়ব কি সরকারের কিছু যে বিভাগ আছে অঙ্গসমূহ, সে অঙ্গসমূহ নিয়ে আলোচনা করব। সেখানে কি কি আছে? আইন বিভাগ আছে, বিচার বিভাগ আছে এবং শাসন বিভাগ আছে। এখানে বেশ কিছু আলোচনা আছে, বেশ কিছু বোঝার জিনিস আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার এই অধ্যায়ের পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকো। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।
আসসালামু আলাইকুম, সুস্থ থাকো সবাই, আল্লাহ হাফেজ।